ওকে, তো ক্লাসটা শুরু করি। তো তোমরা জানো সবাই যে আমার অসুস্থতার কারণে তোমাদের ক্লাসটা আমি বোর্ডে নিতে পারতেছি না। তো সেই কারণে তোমাদের যেই হার্ড কপি যে পিডিএফ বই, তোমাদের যে সাজেশন বইটা আছে সেই বই থেকে তোমাদের আমি তোমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো ডিসকাস করার চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে তাহলে কি করবো, অবশ্যই যেন কমেন্ট করবো আর কি। এর সাথে বলে রাখি তোমাদের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ পর্বের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো তোমরা প্রথম 100 জন টি শার্ট এবং আমাদের হার্ড কপি যে সাজেশন বই, এরকম বই দেখতে পাচ্ছ যারা, যে অপারেটিং সিস্টেম, এরকম বইকে আমরা হার্ড কপি বই আকারে আমরা কুরিয়ার করে থাকি আমাদের কোর্সের স্টুডেন্টদের। তো যারা অফারে কোর্সে ভর্তি হতে চাও সাজেশন বই এবং টি শার্ট সহ, তারা কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করো দ্রুত। ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। তো অপারেটিং সিস্টেম হচ্ছে যে আমাদের কম্পিউটার ফিফথ সেমিস্টারে তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী মাসের 2 তারিখে। তো মাঝখানে 3 দিন সময় আছে। তো আমি আজকে অর্ধেকটুকু পড়াবো, অর্থাৎ চ্যাপ্টার 5 অথবা 6 পর্যন্ত পড়াবো, এবং বাকিটুকু ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো ভিডিও, আগামীকালকে বিকেলে তোমরা পেয়ে যাবে আর কি। তো আজকে অর্ধেক পাবা, আগামীকালকে বিকেলে বাকিটুকু পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তো তোমাদের কোনো কোশ্চেন বা কোনো কিছু কোয়েরি বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবা। ওকে, শুরু করতেছি আমি। তো অপারেটিং সিস্টেম, যদি প্রথম অধ্যায়ের কথা বলি, তো কি হচ্ছে অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এই প্রথম অধ্যায়টা ওই যে অপারেটিং সিস্টেমের সাধারণ বৈশিষ্ট্য, এখানে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেগুলো কি, যে নর্মালি একটা অপারেটিং সিস্টেমের অনেক ধরনের কাজ থাকে। মানে একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম ছাড়া চলতেই পারে না, বাট সেই অপারেটিং সিস্টেমের কোন কোন কাজগুলো, বেসিক যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করা আছে। তো আমরা যদি একটু দেখি, তো এখানে দেখো আমাদের অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়, কার্নেল কি, তারপর হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কি, এরকম বেশ কিছু আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে। এরপরে সংক্ষিপ্ত কোশ্চেনের দিকে যায়, মোবাইল কম্পিউটিং বলতে কি বোঝায়, ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাউড কম্পিউটিং কি, এটাও ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এরপরে এখানে হচ্ছে সার্ভার, ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং কি। এরপরে বিভিন্ন প্রকার এনভায়রনমেন্টের তালিকা, অর্থাৎ যত ধরনের কম্পিউটিং এনভায়রনমেন্ট আছে সেগুলোর জাস্ট লিস্ট আপ, মানে প্রকারভেদগুলো লেখা আছে এখানে। এগুলো ছিল সংক্ষিপ্ত কোশ্চেন। রচনামূলক কোশ্চেনের যদি দিকে থাকা, অপারেটিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের একদম খুবই বেশি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো অপারেটিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করা আর কি। তো এরপরে রচনামূলক কোশ্চেনে আরেকটা কোশ্চেন যদি দেখি আমরা, সেটা হচ্ছে কার্নেল কি, অপারেটিং সিস্টেম কার্নেলের কাজ বর্ণনা করো। তো এখান থেকেও একটি কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তো এরপরে রিসোর্স ম্যানেজার এবং এক্সটেন্ডেড মেশিন হিসেবে অপারেটিং সিস্টেম, এই কোশ্চেনটাও একেবারে আহ, ইয়ে না, কম ইম্পর্টেন্ট না। তো এই তিনটা রচনামূলক কোশ্চেন। তো আমরা প্রথমেই যেটা করি, আমি যেহেতু বোর্ডে করাচ্ছি না, আমি তোমাদের জাস্ট পিডিএফ বই দেখে তোমাদের জাস্ট একটু হেল্প করার চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে আমরা করবো কি, রচনামূলক প্রশ্নগুলো প্রথমে একটু দেখার চেষ্টা করবো আর কি। তো দেখো, প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে অপারেটিং সিস্টেমের কার্যাবলী। তো একটা অপারেটিং সিস্টেমের মেন যেই কাজ, সেই কাজগুলো এখানে বর্ণনা করতে হবে, রচনামূলক কোশ্চেন আকারে আসার সম্ভাবনা খুবই বেশি। তো একটা অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের কাজ করে থাকে আর কি। তো কাজগুলো যদি বলা হয় কি, যে প্রথমে একটা কাজ দেওয়া আছে, দেখো প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস জিনিসটাকে আমরা চ্যাপ্টার 4 এর ডিটেইলস দেখবো। তো প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন, অর্থাৎ যখন আমরা প্রোগ্রামকে রান করি তখন সেটাকে আমরা প্রসেস বলে থাকি আর কি। তো ইউজার প্রসেস তৈরি করা, সিস্টেম প্রসেস তৈরি করা, প্রসেস সাসপেনশন, রিজাম্পশন, প্রসেস সিনক্রোনাইজেশন, প্রসেস কমিউনিকেট করা, ডেডলক হ্যান্ডলিং করা, এগুলো প্রসেস রিলেটেড এই কাজগুলো করে থাকে। এখান থেকে 2-3টা তোমরা যা পারো দিয়ে দিবা আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে মেন মেমোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ র্যাম ম্যানেজমেন্ট, র্যাম রিলেটেড যা কাজ আছে সবকিছু এই অপারেটিং সিস্টেম করে থাকে আর কি। তো প্রধান মেমোরি এবং অন্যান্য স্টোরেজ সিস্টেমকে মানে প্রোগ্রাম এবং ডাটা অংশে অ্যালোকেট করা, অর্থাৎ আমাদের মেন মেমোরি এবং আমার মেমোরির মধ্যে আমরা যখন একটা প্রোগ্রাম রান করি তখন প্রোগ্রামটা কোথায় আসে, র্যামে এসে জমা হয়। তো সেই র্যাম থেকে প্রোগ্রামটা কোথায় নিয়ে যাওয়া লাগবে এবং এই জিনিসগুলো ব্যবহার করে, এবং মেমোরির কোন অংশ ব্যবহৃত হচ্ছে তার হিসাব রাখে, এবং কোন অংশ আমাদের মেমোরিতে প্রসেসগুলো লোড করে, রিলিজ করে। আমরা মেমোরি ম্যানেজমেন্ট চ্যাপ্টার 7 এই জিনিসগুলো ভালোভাবে দেখবো আরো। তারপরে ফাইল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 8 ফাইল ম্যানেজমেন্ট আছে আমাদের। তো কোনো ফাইল ক্রিয়েট করা, ডিলিট করা, ডাইরেক্টরি ক্রিয়েট করা। ডাইরেক্টরি বলতে কি বোঝায়, ডাইরেক্টরি বলতে বোঝাচ্ছে আমাদের যে ফোল্ডারগুলো আর কি। তো আমরা কম্পিউটারে ফোল্ডার তৈরি করে ডিলিট করি, এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে যে ডাইরেক্টরি ক্রিয়েট করা, ডিলিট করা।
ফাইলের ব্যাকআপ রাখা, সেকেন্ডারি ফাইলকে ম্যাপিং করা, অর্থাৎ আমরা সেকেন্ডারি ফাইলের বিভিন্ন জায়গা থেকে ফাইলগুলোকে যে অ্যাক্সেস করি, এটার জন্য আমার ফাইলগুলোকে ম্যাপিং করে রাখা লাগে আর কি। তো এই কাজটাও করে অপারেটিং সিস্টেমে। আইও ম্যানেজমেন্ট অর্থাৎ ইনপুট আউটপুট রিলেটেড, যেমন হচ্ছে যে আমাদের ইনপুট আউটপুটকে সমন্বয় করা, আইও ডিভাইসের মাধ্যমে একাধিক প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আইও রিলেটেড যা কাজ আছে সবগুলোই কিন্তু অপারেটিং সিস্টেমই করে। সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট, তো সেকেন্ডারি স্টোরেজ বলতে কি, আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি যে ডিভাইসগুলোর কথা আমরা জেনে থাকি সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো আহ, তো এই হচ্ছে বিষয়। তো এরপরে হচ্ছে যে ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে স্টোরেজ অ্যালোকেশন, ডিস্ক শিডিউলিং, অর্থাৎ ডিস্ককে সুন্দরভাবে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়, তো সেগুলোকে বলা হচ্ছে ডিস্ক শিডিউলিং আর কি। এরপরে কমিউনিকেশন, অর্থাৎ আমরা নেটওয়ার্কিং বলে থাকি সহজ কথায়, যে আমরা যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের আমাদের ডিভাইস এবং সেটআপ বা রুলস এর প্রয়োজন হয়, সেই জিনিসগুলো হ্যান্ডেল করে কে আমাদের অপারেটিং সিস্টেম। যেমন ক্রিয়েট ডিলেট কমিউনিকেশন কানেকশন, আমরা যেরকম উইন্ডোজ ডিভাইসে যদি থাকি, তো উইন্ডোজ মেশিনে আমাদের নেটওয়ার্ক ড্রাইভার ইনস্টল করা লাগে, লিনাক্সের ক্ষেত্রে লিনাক্সের, বা আমাদের ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট হলে ওয়াইফাই সেট আপ করা লাগে, আমাদের কেবলের মাধ্যমে কানেক্ট হলে, তো এই সকল কাজগুলো করে কে আমাদের অপারেটিং সিস্টেম। সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজেস, এগুলো কি করে অপারেটিং সিস্টেম মধ্যস্থতা করে। আর ইনফরমেশন ম্যানেজমেন্ট, তো আমাদের ইনফরমেশন ম্যানেজমেন্ট এখানে কি হচ্ছে, ম্যানেজ গ্রুপ অর ফাইলস, ম্যানেজ ডিরেক্টরিজ, যেগুলো হচ্ছে আমাদের ফাইল ম্যানেজমেন্টের বিষয় রিলেটেড বিষয়গুলো আর কি। তো মূল বিষয়টা হচ্ছে কি, যে আমাদের এখান থেকে বুঝতে হবে কি অপারেটিং সিস্টেমের বেশ কিছু কাজ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রসেস ম্যানেজ করা, মেন মেমোরি ম্যানেজমেন্ট করা, ফাইল ম্যানেজ করা, আইও ম্যানেজ করা, সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট। তো এছাড়াও আরো অনেক কাজ আছে, বাট এখানে মূল মূল বিষয়গুলো দেওয়া আছে আর কি। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং থিওরিটিক্যাল কোশ্চেন, আশা করি তোমরা কোশ্চেনটা সবাই ভালোভাবে মেমোরাইজ করে নেবা, কারণ এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা কোশ্চেন যদি দেখি, কার্নেল কি, অপারেটিং সিস্টেমে কার্নেলের কাজ বর্ণনা করো। তো এই কোশ্চেনটা এখানে বিভিন্ন ভাবে আসতে পারে। একটা হচ্ছে কি, আহ, হ্যাঁ মারুফ, কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বলে দিচ্ছি। যেমন দেখো, এই যে প্রথমে বললাম অপারেটিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলে দিলাম এটা, ঠিক আছে। তো ক্লাসে একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা যে আসলে কোথায় আমি ফোকাস দিচ্ছি, তাহলে বুঝতে পারবা যে কোন কোশ্চেনে আমি গুরুত্ব দিচ্ছি আর কি। ওকে, এরপর হচ্ছে যে কার্নেল কি, অপারেটিং সিস্টেমে কার্নেলের কাজ বর্ণনা করো। তো কার্নেল কি, আমাদের অপারেটিং সিস্টেমে যে মেন যে একটা প্রোগ্রাম বা অংশ প্রোগ্রাম থাকে, সেই জিনিসটাই হচ্ছে কার্নেল, যেটা হচ্ছে কি করে আমাদের অপারেটিং সিস্টেমের হার্ট বলা হয় আর কি, যেটার মাধ্যমে সবকিছু ম্যানেজমেন্ট করা হয় আর কি। তো এখানে যদি আমরা দেখি কিভাবে, অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হলো কার্নেল, ঠিক আছে। এখানে বিভিন্ন প্রোগ্রাম সমূহকে এক একটি এক এক সময় চলতে দেয়, অর্থাৎ কার্নেল প্রসেস ব্যবস্থাপনায় প্রত্যেক অ্যাপ্লিকেশনকে সময় ভাগ করে দেয়, কারণ অনেকগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন করে। অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমের মাধ্যমে কি করি, আমরা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করি এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইনস্টল করি, প্রোগ্রাম রান করি, তাই না? তো আমাদের এই যে অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রান করি, তো বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম রান করার সেই কাজটা করে হচ্ছে কার্নেল, এবং কে কতটুকু সময় এক্সিকিউট হবে কোন প্রোগ্রাম, সেই জিনিসটাও সেট করে কে কার্নেলের মাধ্যমে করা হয় আর কি। তো কার্নেলের বেশ কিছু কাজ আছে, তো কার্নেলের কি আছে, বেশ কিছু কাজ বলে। এখানে কার্নেলকে আবার নিউক্লিয়াসও বলা হয় অপারেটিং সিস্টেমের, এই জিনিসটা একটু নোট করে রাখবা। তো কার্নেলের কাজগুলো হচ্ছে, দেখো কার্নেল প্রোগ্রাম সমূহকে মেন মেমোরিতে লোড করে। মেন মেমোরি কি র্যাম, অর্থাৎ কি কার্নেল আমাদের র্যামে আমাদের প্রোগ্রামগুলো লোড করে যেটাকে রান করা লাগবে, এবং দরকারি প্রোগ্রামকে লোড করার পর কি করে, কাজ যখন শেষ হয় পুনরায় সেকেন্ডারি মেমোরিতে ফিরিয়ে দেয়। এটা হচ্ছে কি কার্নেলের একটা কাজ। তো তারপরে দেখো, কার্নেল বিভিন্ন প্রোগ্রাম সমূহকে এক একটি এক এক সময় চলতে দেয়, অর্থাৎ কার্নেল প্রসেস ব্যবস্থাপনায় প্রত্যেক অ্যাপ্লিকেশনকে সময় ভাগ করে দেয়। আমার 5টা প্রসেস রান করা লাগবে, তো 5টা প্রসেসকে কি করবে, এমন ভাবে রান করবে যাতে আমার কাছে মনে হয় যেন 5 জনই সময় পাচ্ছে আর কি। তো সেই কাজটা কার্নেলের মাধ্যমে করে। তো টাইম স্লাইস অনুযায়ী মাল্টি-ইউজার এবং মাল্টিটাস্কিং পরিবেশে কাজ করে, অর্থাৎ 5টা প্রোগ্রামকে এমন ভাবে রান করবে, আমার কাছে মনে হয় যে 5টা প্রোগ্রামে রান হচ্ছে, বাট এট এ টাইমে 5 জনকে এমন ভাবে সময় ভাগ করে দিবে যাতে মনে হয় যে আমাদের প্রসেসগুলো সবগুলোই একই সাথে রান হচ্ছে। তো এই প্রসেস শিডিউলিং আছে, আমাদের এই প্রসেস শিডিউলিং চ্যাপ্টার 5 আছে, সেখানে আমরা এই প্রসেস শিডিউলিং সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এরপর দেখো, কার্নেল অনেকগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন করে। এই এই আর কি, যে জিনিসগুলো নিয়ে কাজ করে আর কি। মেমোরি ম্যানেজমেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেমের জবের জন্য নির্দিষ্ট স্থান লোকেট করে দেয়, এবং মাল্টি প্রোগ্রামিং ব্যবস্থার কাজ করে আর কি।
তো কার্নেলেরও বেশ কিছু প্রকার আছে, তো এগুলো আমরা দেখবো আর কি। আমাদের সিস্টেম কল বলা হয় আর কি, কার্নেলেরই একটা অংশ আর কি। তো সেই জিনিসটা আমি চ্যাপ্টার 2 তে দেখবো আর কি। তো আরেকটা রচনামূলক কোশ্চেন এখান থেকে মোটামুটি করে দেখে রাখবা। তো প্রথম দুইটা কোশ্চেন অবশ্যই ভালোভাবে দেখবা, তো এই কোশ্চেনটা একটু দেখে রাখবো। সেটা হচ্ছে কি, রিসোর্স ম্যানেজার এবং এক্সটেন্ডেড মেশিন হিসেবে অপারেটিং সিস্টেমের ভূমিকা। তো রিসোর্স ম্যানেজার কি? দেখো, রিসোর্স ম্যানেজার কি, আমার কম্পিউটারে যতগুলো রিসোর্স আছে সেই রিসোর্স গুলোকে ম্যানেজ করবে। আর এক্সটেন্ডেড মেশিন অর্থাৎ আমাদের মেশিনের বৈশিষ্ট্যকে আমরা কি করবে, আমাদের নর্মাল কাজের থেকে একটু বাইরে যায় কিছু করবে আর কি। তো এই জিনিসটাকে বোঝাচ্ছে। তো আমরা একটু দেখি। তো আমাদের কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের রিসোর্স রয়েছে, হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। তো এই সকল রিসোর্স ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। তারপরে সিপিইউ, মেমোরি, ফাইল স্টোরেজ, আইও ডিভাইস। তো এই অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয় সেই সব রিসোর্সকে ব্যবহার করে থাকে, অর্থাৎ ম্যানেজ করে থাকে আর কি। তো অপারেটিং সিস্টেমের অধীনস্থ এই রিসোর্স সমূহকে ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের কাজ করা হয়, এই জন্য এটাকে আমরা অপারেটিং সিস্টেমকে বলি রিসোর্স ম্যানেজার। তাকে অপারেটিং সিস্টেম রিসোর্স ম্যানেজার হিসেবে এখানে দেখানো হচ্ছে আর কি। কিভাবে? এই অপারেটিং সিস্টেমে আমরা হার্ডওয়্যার ডিভাইস গুলো আছে, এখানে আছে সফটওয়্যার ডিভাইস গুলো আর কি। এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে এই সিস্টেম কল অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে কি করা হয়, যখন যেটার দরকার পড়ে, অ্যাপ্লিকেশন যেটার চাহিদা লাগে, সেই জিনিসটা করে কি অপারেটিং সিস্টেম এই হার্ডওয়্যার গুলোকে নিয়ে সেই কাজটা করে আবার সিস্টেম কলের মাধ্যমে কি করে অ্যাপ্লিকেশনকে আবার ফেরত দিয়ে দেয়। এভাবে করা হয় কি, আমাদের রিসোর্স গুলোকে ম্যানেজ করে অপারেটিং সিস্টেম। আর এক্সটেন্ডেড মেশিন হিসেবে কি বলতেছে, যে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যবহারকারীর কাছ থেকে লুকিয়ে রাখে এবং সিস্টেম ব্যবহারের জন্য একটি ইন্টারফেস প্রদান করে। আমাদের অপারেটিং সিস্টেমের ভেতরের কার্যক্রম বা মেকানিজম গুলো কিন্তু খুবই জটিল। মানে এখানে অনেক ক্রিটিক্যাল কানেকশন থাকে, ক্রিটিক্যালি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। তো সেই বিষয়গুলো কিন্তু একজন অপারেটিং সিস্টেম ব্যবহারকারী জানার প্রয়োজন নাই। তো তার কি, তার যেটা দরকার সেটা হচ্ছে যে সে বিভিন্ন কাজের জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করে। কারো হইতে পারে ওয়ার্ড প্রসেসিং এর জন্য, কেউ প্রোগ্রামিং করার জন্য, কেউ বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের জন্য। তো যে যেই কাজের জন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছে, তার কাছে এই ক্রিটিক্যাল বিষয়গুলো লুকায় রেখে শুধুমাত্র তার কাজের জন্য সে ব্যবহার করতেছে। ইউজাররা শুধুমাত্র কি, ইউজাররা আছে, ইউজাররা কি করতেছে, যে কম্পাইলার, টেক্সট এডিটর, অ্যাসেম্বলার, ডাটাবেস সিস্টেম। তো এই যে ভিতরের যে অংশটুকু, এখানে যে ক্রিটিক্যাল অংশ, হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেমের যে ইন্টারফেস, এই বিষয়গুলো ইউজারের আসলে জানার প্রয়োজন নাই। তো এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড মেশিন হিসেবে অপারেটিং সিস্টেম। ঠিক আছে? তো এই ছিল তিনটা হচ্ছে রচনামূলক কোশ্চেন। এখান থেকে আমরা যদি সাথে হাতে হাতে একটু আমাদের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত জিনিসগুলো দেখে নিই। তো অপারেটিং সিস্টেম জিনিসটা কি, সংজ্ঞাটাই আমরা প্রথমেই আমরা দেখছি। অপারেটিং সিস্টেম হলো কি, যে একটি সফটওয়্যার বা সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে একটা সমন্বয় সাধন করে, এটাই হলো অপারেটিং সিস্টেমের সংজ্ঞা। বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিতে পারো। অপারেটিং সিস্টেমের যে কাজগুলো আমরা দেখছিলাম, এই যে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, তো এই জিনিসগুলো অ্যাড করে দিতে পারো। অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের কাজ করে থাকে, প্রসেস ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট, মেমোরি, প্রসেস ফাইল ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে, এগুলা বলতে পারো আর কি। কার্নেল কি, কার্নেল কি আমরা দেখলাম। তো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, সোর্স বলতে কি বোঝানো হয়, সোর্স বলতে বোঝানো হয় যে আমার কম্পিউটারের যে যে অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম মানে হচ্ছে কি, সেই প্রোগ্রামের একটা কোডিং আছে, মানে আমাদের সোর্স কোড আছে। তো সোর্স কোডটা হচ্ছে কি, যেটার মাধ্যমে আমাদের প্রোগ্রামার সেই সফটওয়্যারটা তৈরি করছে। তো এই অপারেটিং সিস্টেম তৈরি করার যে কোডগুলো আর কি, তো সেই কোডগুলো যদি সবার জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ কেউ চাইলে, একটা অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের ফাংশনালিটি থাকে, কেউ চাইলে সেখানে নতুন কোনো ফাংশনালিটি অ্যাড করবে, ডিলিট করবে। তো এই কাজগুলো করতে চাইলে তাকে করতে করার অপশন থাকলে, অর্থাৎ কোডগুলো যদি সবার জন্য উন্মুক্ত থাকে, সেটাই ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তোমরা জানো, এর আগেও বিভিন্ন সময় আমরা পড়ে আসছি এটা, তাই না? মাল্টি ইউজার এবং মাল্টিটাস্কিং সহজ জিনিস। মাল্টি ইউজার মানে দেখো, সহজভাবে বলে দিই। মাল্টি ইউজার হচ্ছে কি, যে মাল্টিপল ইউজার একটা সিস্টেমকে একই সাথে ব্যবহার করতে পারবে, মানে একটাই সিস্টেম একাধিক ইউজার একই সময়ে ব্যবহার করতে পারবে। আর মাল্টিটাস্কিং হচ্ছে কি, একটা সিস্টেমের মধ্যে একাধিক কাজ এট এ টাইমে করতে পারবে আর কি। একাধিক প্রোগ্রাম বা টাস্ক একই সময়ে চলতে পারলে তাকে মাল্টিটাস্কিং বলে। ঠিক আছে, এই জিনিসটা। জিও হচ্ছে কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আইকন, বোতাম, উইন্ডোজ ইত্যাদি মাধ্যমে ব্যবহার করে যে কম্পিউটার কাজ করে থাকে, সেটাকে আমরা বলতেছি জিইউআই। রিসোর্স ম্যানেজার বলতে কি বোঝানো হয়, তো রিসোর্স ম্যানেজার হচ্ছে কি, যে আমাদের সিপিইউ, র্যাম, আইও ডিভাইস, বিভিন্ন হার্ডওয়্যার, সফটওয়্যার, সেগুলোকে কখন কোনটা ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেই জিনিসটাকে বলা হচ্ছে রিসোর্স ম্যানেজার। মনিটর প্রোগ্রাম কি, মনিটর প্রোগ্রাম হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম অফ প্রোগ্রামের, মানে আমাদের মনিটর বলতে কি, যে সে তদারকি করতেছে, তাই না? তো এই ধরনের বিষয়টাকে বোঝানো হয় আর কি, যে এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং সিস্টেমকে পরিচালনা করে। ঠিক আছে?
তো এই জিনিসটা হচ্ছে মনিটর প্রোগ্রাম। এটি কি ছিল আধুনিক ওএস এর পূর্ববর্তী রূপ ছিল আর কি, যেটার মাধ্যমে আমাদের অপারেটিং সিস্টেম এখান থেকে আসলে অপারেটিং সিস্টেমকে এনহ্যান্সড করা হয় আর কি। ভার্চুয়ালাইজেশন বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি। তো আমরা এটা নিয়ে হালকা করে জাস্ট মেন বেসিকটা জানি। একটা হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি, ঠিক আছে? এই ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির মাধ্যমে কি করা হয়, ফিজিক্যাল কম্পিউটারে একাধিক ভার্চুয়াল কম্পিউটার চালানো যায়। যেমন আমরা করি কি, আমাদের সাপোজ একটা উইন্ডোজ মেশিনে আমরা একটা সব কম্পিউটার উইন্ডোজ ইনস্টল করা আছে, এখানে আমার কোনো কারণে আমার মনে হলো যে লিনাক্স সার্ভার আমার কম্পিউটারে ইনস্টল করা দরকার, তখন উইন্ডোজটাকে ডিলিট না করে আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করি। যেমন হচ্ছে যে এই সফটওয়্যারগুলোর নাম ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স, তোমরা অনেকেই ব্যবহার করছো। তো এটা হচ্ছে কি, যে আমার ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স, এই সফটওয়্যারগুলোর ভেতরে আমরা ভার্চুয়ালি আমাদের একটা এমন একটা ইন্টারফেস তৈরি করি যেন এটা একটা সফটওয়্যার, তো সেখানে আমরা আমাদের আলাদাভাবে অপারেটিং সিস্টেমকে ইনস্টল করি। তো অর্থাৎ হচ্ছে ভার্চুয়ালাইজেশন এমন টেকনোলজি যেটা হচ্ছে কি আমাদের সফটওয়্যারের মাধ্যমে একাধিক ফিজিক্যাল কম্পিউটারে একাধিক ভার্চুয়াল কম্পিউটার চালানো যায়, অর্থাৎ একটা কম্পিউটারের ভিতরে ভার্চুয়ালি একাধিক কম্পিউটার সেট আপ করা যায় আর কি। তো সেভাবে আমরা কাজ করতে পারি। তো এটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। তো এই প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত কোশ্চেনই ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্ত কোশ্চেন সাজেশনে যেগুলো দেওয়া আছে কেউ একটাও মিস করবে না, সবগুলা তোমরা পড়ে ফেলবে আর কি। মোবাইল কম্পিউটিং বলতে কি বোঝানো হয়, আর এখানে কোশ্চেনটা একদমই বেসিক কোশ্চেন, যে এখানে মোবাইল কম্পিউটিং কি, যে মোবিলিটি, মোবিলিটি বলতে কি চলতে চলতে কাজ করতে পারে। অর্থাৎ আমরা হাঁটতে হাঁটতে মোবাইলটা হাতে নিয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছি, আমরা গাড়িতে চড়ে যাচ্ছি তখনও মোবাইল ব্যবহার করতে পারতেছি। এই মোবিল এটাকে বলা হয় মোবিলিটি সার্ভিস ফ্যাসিলিটি। যে ডিভাইসগুলোর এই মোবিলিটি ফ্যাসিলিটি আছে, অর্থাৎ চলতে চলতে কাজ করার যোগ্যতা, তো সেগুলোকে বলা হয় মোবাইল কম্পিউটিং, ঠিক আছে? এই মোবাইল কম্পিউটিং এর তিনটা জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে মোবাইল কমিউনিকেশন, মোবাইল হার্ডওয়্যার এবং মোবাইল সফটওয়্যার। তো মোবাইল কমিউনিকেশন কি, যে বিভিন্ন প্রোটোকল সার্ভিস ব্যান্ডউইথের মাধ্যমে প্রয়োজনীয় সার্ভিস প্রদান করে যোগাযোগ করার জন্য, যেহেতু চলতে চলতে যোগাযোগ করতেছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হার্ডওয়্যার, তো এই যে আমাদের যে কাজগুলো মোবিলিটি সার্ভিস, এই মোবিলিটি সার্ভিস প্রদান করার জন্য যেই হার্ডওয়্যার গুলো দরকার হয় সেগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার বলতে আমাদের যেই এই আমাদের যে হার্ডওয়্যারে রান করতে ব্যবহৃত হয় সেই জিনিসগুলো হচ্ছে মূলত সফটওয়্যার। তো বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপলের আইওএস, গুগলের অ্যান্ড্রয়েড, এগুলো হচ্ছে আমাদের আহ, আমাদের কি আমাদের হচ্ছে যে মোবাইল কম্পিউটিং। তো এই ছিল হচ্ছে আমাদের মোবাইল কম্পিউটিং। তো এরপর আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে যদি একটু দেখি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিং, তো ক্লাউড কম্পিউটিং বলতে বোঝাচ্ছে যে ক্লাউড মেঘের কম্পিউটিং। তো এখানে হচ্ছে কি এমন একটি মডেল বা ইন্টারনেটের মাধ্যমে চাহিদা অনুযায়ী সিপিইউ, দেখো এখানে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে চাহিদা অনুযায়ী সিপিইউ, নেটওয়ার্ক এবং ডিস্ক ক্ষমতার মতো বিষয় আহ, মানে গণনার কাজ করা, মানে সরবরাহ করা আর কি। মানে আমি সহজ ভাষায় যদি বলি, যে আমার কথা হচ্ছে যে আহ, আমার কম্পিউটারের, আমি এখানে আমার অনেক প্রসেসিং করা দরকার একটা কাজের জন্য। তো আমি সেখানে আমার নিজস্ব কম্পিউটার সেট আপ না করে আমি ইন্টারনেটের মাধ্যমে এই সিপিইউ, যে পরিমাণ সিপিইউ আমার দরকার সেটা আমি ভাড়া নেব, নিয়ে আমার কাজ করে সেটা রেজাল্টটা আমি আবার নিয়ে নেবো আর কি। তো কিংবা আমার মেমোরি দরকার অনেকগুলো আমার ডাটা রাখার জন্য, আমি আমার স্টোরেজ না কিনে আমি ইন্টারনেটের মাধ্যমে অন্যের স্টোরেজে আমার ডাটাগুলো আমি স্টোর করবো আর কি। তো এই কাজগুলো করার জন্য বিভিন্ন ধরনের এই ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের ভাগ করা হয়। তো যেমন পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড, এটা হচ্ছে যে আমাদের আহ, একটা হচ্ছে সিকিউরিটির উপর নির্ভর করে, আরেকটা হচ্ছে আমাদের সার্ভিসের উপর, সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এই ডিভাইসগুলো আছে আর কি। তো এই যে ক্লাউড কম্পিউটিং, এটা সেবা প্রদানকারী সংস্থা হচ্ছে যেমন এডাব্লিউএস অ্যামাজনের, তারপর হচ্ছে যে জিসিপি গুগলের, অ্যাজিওর মাইক্রোসফটের। তো এই ধরনের যেই আমাদের ক্লাউড কম্পিউটিং গুলো আমরা সার্ভিস গুলো প্রদান করে থাকি এই প্রতিষ্ঠানগুলো আর কি। তো এখানে যদি আমরা ধরনের কথা চিন্তা করি, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড, এটা হচ্ছে আমাদের সিকিউরিটির উপর ভিত্তি করে। যেমন পাবলিক ক্লাউড হচ্ছে কি এমন একটি ক্লাউড যা ইন্টারনেটের মাধ্যমে যে কারোর কাছে সহজলভ্য, মানে সবার জন্য ওপেন। প্রাইভেট ক্লাউড হচ্ছে স্পেসিফিক নিজস্ব কোম্পানির, একটা কোম্পানি তার নিজস্ব কাজের জন্য এই এই ক্লাউড ব্যবহার করে থাকে। আর হাইব্রিড ক্লাউড হচ্ছে পাবলিক এবং প্রাইভেট, সাপোজ একটা কোম্পানির একটা অংশ এমন সিকিউর রাখার প্রয়োজন যেটা অন্য কেউ যাতে না জানে, তো সেই অংশটাকে প্রাইভেট রাখলো এবং বাকি যে কমন ডাটা সেগুলোকে পাবলিক রাখলো আর কি। তো এই ধরনের এগুলো বলা হচ্ছে হাইব্রিড কম্পিউটিং।
আর বিভিন্ন ধরনের সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের ক্লাউড কম্পিউটিং আমরা ক্যাটাগরাইজ করে থাকি। যেমন সফটওয়্যার এজ এ সার্ভিস, যে ইন্টারনেটের মাধ্যমে এক বা একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য এই সার্ভিস সিস্টেম ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে আমার একটা সফটওয়্যার, যেমন তোমার ব্যবহার করে থাকি আমরা গুগল ড্রাইভ, তারপর হচ্ছে যে মাইক্রোসফট অফিস 365, এরপর হচ্ছে জুম, এরকম যে পেড সফটওয়্যার গুলো আছে, সেই পেড সফটওয়্যার গুলো কি করে আমরা আমরা ইন্টারনেটের মাধ্যমে সেগুলো কি করি, তাদের সফটওয়্যার তাদের ওখানেই মানে থাকতেছে, আমরা শুধুমাত্র কি করতেছি, নির্দিষ্ট একটা টাকা পে করে ব্যবহার করতেছি আর কি। ঠিক আছে? তো প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য একটি সফটওয়্যার স্ট্যাক, মানে একটা প্ল্যাটফর্ম দিবে, ইনফ্রাস্ট্রাকচার দিলে সেটাকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। এই ক্যাটাগরিগুলো আমরা পেয়ে থাকি। আরো কিছু সার্ভিস ক্যাটাগরি আছে, তো এগুলো মেন ক্যাটাগরি। তো এই হলো গেল। তারপরে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং এর প্রধান বৈশিষ্ট্যগুলো। এই একটা কোশ্চেন, আর দুইটা কোশ্চেন আছে। তো একটা হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং কি? ক্লায়েন্ট এবং সার্ভার, ক্লায়েন্ট বিভিন্ন ধরনের সার্ভিস রিকোয়েস্ট করবে, সার্ভার সেই রিকোয়েস্ট অনুযায়ী সে সার্ভিসগুলো প্রদান করে থাকবে আর কি। এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং। তো কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর করে রাখে, অর্থাৎ সার্ভারে সকল যত ধরনের ডাটা আছে সেই ডাটাগুলো থাকবে কোথায়? সার্ভারে। এবং সেই ডাটাগুলোকে প্রসেস করে ক্লায়েন্টের কাছে দিবে। এই যে ক্লায়েন্ট কি করছে, রিকোয়েস্ট ফর, একটা ধরো আমাদের যদি এইচটিটিপি রিকোয়েস্ট করে, যেখানে কি হচ্ছে এই আমাদের পুরো ওয়েবসাইটটি স্টোর করা আছে এই সার্ভারে, এই যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট করে তখন সার্ভার কি করে, তার রিকোয়েস্টটা প্রসেস করে তার ব্রাউজারে সেই ডাটাগুলো দেখায় আর কি। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং। তো আর আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন প্রকার কম্পিউটিং এনভায়রনমেন্টের তালিকা লেখা আর কি, অর্থাৎ কত ধরনের কম্পিউটার আছে। যেমন হচ্ছে আমার মোবাইল কম্পিউটিং একটা দেখলাম, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, পিয়ার টু পিয়ার কম্পিউটিং। তো এরকম ধরনের যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এই জিনিসগুলো একটু দেখে রাখবা, আসতে পারে। ঠিক আছে? তো ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়ালাইজেশন, রিয়েল টাইম কম্পিউটিং, রিয়েল টাইম এমবেডেড সিস্টেম, এই ক্যাটাগরিগুলো। তো যদি পারো প্রত্যেকটা ক্যাটাগরির কারো যদি সুযোগ হয়, তো প্রত্যেকটা ক্যাটাগরি যেগুলো দেওয়া আছে সবার একটা করে সংজ্ঞা অন্তত, যে টাইম শেয়ারিং কম্পিউটিং বলতে কি বোঝায়, ক্লাস্টার কম্পিউটিং বলতে কি বোঝায়, গ্রিড কম্পিউটিং বলতে কি বোঝায়, এই জিনিসগুলোর সংজ্ঞাগুলা যদি পারো কেউ একটু পড়ে ফেলবা। ঠিক আছে? এতটুকুই চ্যাপ্টার 1। বড় চ্যাপ্টার, চ্যাপ্টার 1 বড় চ্যাপ্টার। তো একটু এই চ্যাপ্টারটা একটু ফোকাস দেবে, এবং এখান থেকে বেশ কিছু কোশ্চেন হয়, তো এই জন্যই চ্যাপ্টারে একটু বেশি ফোকাস দিতে হবে। এরপরে চ্যাপ্টার 2 এর কথা যদি বলি, অপারেটিং সিস্টেমের সংগঠন, অর্থাৎ অপারেটিং সিস্টেম ইন্টারনালি কিভাবে কাজ করে সেই জিনিসগুলো সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমেই একটা কোশ্চেন, আমি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করি, সিস্টেম কল এবং সিস্টেম প্রোগ্রাম বলতে কি বোঝায়? তো এই জিনিসটা প্রথমে বুঝতে হবে, এই চ্যাপ্টারটা বুঝতে হলে এরপরে আমরা রচনামূলক কোশ্চেনে যাবো, এরপরে বাকি কোশ্চেন গুলো একটু দেখে নেবো আর কি। ওকে। আচ্ছা, তোমরা পিডিএফ চাচ্ছ না? অ্যাকচুয়ালি তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্ট, তোমরা অলরেডি তোমাদের কাছে হার্ড কপি বই আছে, যে তোমরা আহ, তোমরা আমাদের কোর্সে এনরোল করার আমাদের বইটা তৈরি হওয়ার পরেই তোমাদের সেমিস্টারের মাঝামাঝি সময় আমরা বইটা কুরিয়ার করে দিছিলাম, তাই না? তো যারা বারবার পিডিএফ চাচ্ছ, তো তোমাদের জানিয়ে রাখি ভাইয়া, এটা আসলে আমাদের হার্ড কপি বই। আমি অসুস্থ, এই জন্য শুধুমাত্র তোমাদের পরীক্ষার সময় যাতে একটু হেল্প হয় সেই জন্য তোমাদের আমি এই পিডিএফ থেকে তোমাদের ক্লাসটা নিচ্ছি, নইলে আমি তোমাদের বোর্ডেই ক্লাস নিতাম। আর এই বইটা আমরা তৈরি করছি হচ্ছে হার্ড কপি বই হিসাবে। সফট কপি বই সার্কুলেট করার জন্য আমরা আসলে এই পিডিএফটা তৈরি করি নাই। তো তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবা, তোমাদের নেক্সট সেমিস্টারে 6 সেমিস্টারে তোমাদের মিড পরীক্ষার পূর্বে তোমাদের বই তোমাদের কুরিয়ার করে দেওয়া হবে। তাহলে আর এভাবে মানে শেষ সময় পিডিএফ এর জন্য অপেক্ষা করা লাগবে না। তো আশা করি বুঝতে পারছো। আর তোমাদের যদি কারো কোনো কোশ্চিন স্পেসিফিক সমস্যা হয়, তোমরা বলবা যে ভাইয়া একটু রাখেন, স্ক্রিনশট নিয়ে নিব। তো আমি কি করব, আমি আহ, একটু পেজটাকে পজ করব সেই অনুযায়ী, যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর কি। ঠিক আছে? ওকে। দেখো, চ্যাপ্টার 2 এর এই যে কোশ্চেনটা, সিস্টেম কল এবং সিস্টেম প্রোগ্রাম বলতে কি বোঝো, এই চ্যাপ্টার 2 এর মেইন থিমই হচ্ছে এখানে। দেখো সিস্টেম কল, সিস্টেম কল জিনিসটা কি আসলে কি, যে আমরা যদি একটা চিত্রের মাধ্যমে বিষয়টা একটু দেখি। ওকে,
ওকে, চিত্রটা এখানে দেওয়া নাই, আমি মুখে বলি। তো তোমার হচ্ছে যে সিস্টেম কল হচ্ছে কি, যে একটি ইন্টারফেস, ঠিক আছে, যার মাধ্যমে ইউজার প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলোর সাথে যোগাযোগ করে। অর্থাৎ অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, ইনফরমেশন ম্যানেজমেন্ট, এই যে কাজগুলো করে, তো সেই কাজগুলো করে কিসের মাধ্যমে? এই সার্ভিসগুলো করে হচ্ছে সিস্টেম কলের মাধ্যমে, ঠিক আছে। এই সিস্টেম কল, এই সিস্টেম কল করে, ধরো আমার একটা কাজ দরকার, আমি যখনই সেই কাজটার কথা বলবো, এখানে দেখো চ্যাপ্টার 1 একটা ইয়ে আছে, অ্যাপ্লিকেশন, আমার যখন একটা কাজ দরকার, সেই কাজটা আমি করব কি, যখন আমি সেই কাজের জন্য হিট করব, সেই কাজটা কি করব, অবশ্যই হার্ডওয়্যারের মাধ্যমে আমার কাজটা হবে, কোনো না কোনো হার্ডওয়্যারের মাধ্যমে কাজটা করা লাগবে। তো আমি যখন করব তখন এই সিস্টেম কলে কি হবে, সিস্টেম কলে আমার অপারেটিং সিস্টেমের রিসোর্স ম্যানেজার, অর্থাৎ আমাদের কোন রিসোর্সটার জন্য আমি কল করছি, সেই রিসোর্সের কাছে অপারেটিং সিস্টেম হিট করবে যে এই রিসোর্স দিয়ে কাজটা করে দাও। দেন কাজটা করে কাজটার রেজাল্ট আবার সিস্টেম কলের কাছে পাঠাবে, দেন সেটা অ্যাপ্লিকেশনের কাছে দিবে। অর্থাৎ আমাদের যত ধরনের কাজ হয় সেগুলো অপারেটিং সিস্টেমের এই সিস্টেম কলের মাধ্যমে হয়ে থাকে আর কি। আর সিস্টেম প্রোগ্রাম কি, যে আমাদের সিস্টেমকে রান করার জন্য যে ধরনের প্রোগ্রামগুলো ব্যবহার করা হয় সেটাই সিস্টেম প্রোগ্রাম। যেমন অপারেটিং সিস্টেম ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যকার একটি মধ্যস্থতা তৈরি করে, এগুলোর মধ্যে অপারেটিং সিস্টেমের সার্ভিসগুলো ব্যবহার করে। সিস্টেম প্রোগ্রাম মানে অপারেটিং সিস্টেম আর সিস্টেম প্রোগ্রাম একই কথা, অর্থাৎ আমাদের সিস্টেমকে পরিচালনা করার জন্য, আমাদের ডিভাইসকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করি সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। তো আমাদের এখানে আরো বেশ কিছু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বলতে কি হচ্ছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কি, অ্যান্ড্রয়েড হচ্ছে ওপেন সোর্স একটি অপারেটিং সিস্টেম, লিনাক্স ভিত্তিক। অর্থাৎ লিনাক্স আমাদের একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই লিনাক্সের যে কার্নেল আছে, কার্নেলকে আমরা পূর্বের চ্যাপ্টারে দেখছি, তাই না? কার্নেল হচ্ছে আমাদের নিউক্লিয়াস বা হার্ট বলতে পারো অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে মূল প্রোগ্রাম। মানে আমাদের অপারেটিং সিস্টেমের ভিতটা তৈরি হয় কিসের মাধ্যমে? কার্নেলের মাধ্যমে। তো এই কার্নেল, কার্নেলটা এবং লিনাক্সের যে কার্নেলটা, সেই কার্নেলটা নিয়ে আমাদের অ্যান্ড্রয়েড অর্থাৎ মোবাইল ডিভাইসের জন্য যেই অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয় সেটাকে আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বলে থাকি, যেটা হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা বিভিন্ন ধরনের কাজের জন্য ব্যবহার করতে পারি। এটা মূলত স্মার্টফোন, ট্যাবলেট, বর্তমান সময়ে কি টিভির জন্য বা আরো বিভিন্ন ডিভাইসের জন্য এই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি যে জাভা বা কটলিন প্রোগ্রামিং যে ভাষা দিয়ে অ্যাপ ডেভেলপ করা যায়, এছাড়াও আমরা ফ্লাটার বা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারি আর কি। ওকে, তো এরপরে হচ্ছে অপারেটিং সিস্টেমের সার্ভিস বলতে কি বোঝায় আর কি। তো অপারেটিং সিস্টেমের সার্ভিস কি, আমরা অপারেটিং সিস্টেম যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের সার্ভিসেস, তাই না? তো এই জিনিসটা আমরা পূর্বে যে অপারেটিং সিস্টেমের কাজ যেটাকে বলে সেটাকেই কিন্তু অপারেটিং সিস্টেমের সার্ভিস বলা হয়ে থাকে। তো ইউজার ইন্টারফেস, আই অপারেশন, ফাইল সিস্টেম ম্যানিপুলেশন, কমিউনিকেশন সহ নানা ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, এটাই অপারেটিং সিস্টেম সার্ভিস। তো অপারেটিং সিস্টেমের সার্ভিস বা অপারেটিং সিস্টেমের কাজ যেটাই বলুক সেটা একই কথা, যে আমাদের অপারেটিং সিস্টেম যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সার্ভিস। তো সার্ভিস অফ মূল উল্লেখ করার কথা যদি বলা হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার ইন্টারফেস, প্রোগ্রাম এক্সিকিউশন, আই অপারেশন, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, এরর ডিটেকশন, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের সার্ভিস। এখানে দেখো বিভিন্ন ধরনের মডিউল, আমাদের অপারেটিং সিস্টেমের যে কার্নেলটা আছে, কার্নেলের স্ট্রাকচারটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেটার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম মাইক্রো কার্নেল মডিউল সিস্টেম কি সংক্ষেপে লিখো। তো এরকম একটা মডিউল হচ্ছে মাইক্রো কার্নেল সিস্টেম, মাইক্রো কার্নেল মডিউল। তো মাইক্রো কার্নেল মডিউল বলতে কি বোঝানো হচ্ছে, যে আমাদের এমন একটি আর্কিটেকচার যেখানে কেবল মূল এবং গুরুত্বপূর্ণ সার্ভিস, তা আমাদের সিস্টেমটাকে ছোট করে ফেলা হয়, এই জন্য বলা হচ্ছে মাইক্রো কার্নেল, অর্থাৎ কার্নেল অর্থাৎ মেইন জিনিসটাকে ছোট করে ফেলা হয়, এই জন্য এটাকে বলা হয় মাইক্রো কার্নেল। যেমন সিপিইউ শিডিউলিং, ইন্টার প্রসেস কমিউনিকেশন, মেমোরি ম্যানেজমেন্ট, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো শুধু কার্নেলে রাখা হয়, বাকিগুলোকে কি করা হয়, বাকিগুলোকে কার্নেলের বাইরে ইউজার স্পেসে রাখা হয়। তো এই ধরনের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে বলা হয় মাইক্রো কার্নেল অপারেটিং সিস্টেম। এই মাইক্রো কার্নেল অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলোর কথা যদি বলা হয়, কার্নেল থেকে ইউজার স্পেস কম গুরুত্বপূর্ণ উপাদানগুলো স্থানান্তর করা হয়। ইউজার মডিউল সবার মধ্যে এই যে বেসিক গুলো জিনিস দেওয়া আছে, এই জিনিসগুলো একটু দেখে নেব। হাইব্রিড সিস্টেম এবং আইওএস কি, এটা একটু দেখে নিতে পারো। দেখো যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু পড়াই দিচ্ছি, আর যেগুলা মোটামুটি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি, একটু দেখে নিও, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস বর্ণনা করা আর কি, ঠিক আছে। ইউজার ইন্টারফেস বলতে কি, যে অপারেটিং সিস্টেমে আমাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের ইউজার ইন্টারফেস হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো ইউজার ইন্টারফেসের মাধ্যমে একজন ইউজার অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম বা ডিভাইস সমূহকে অ্যাক্সেস করতে পারে। তো ইউজার ইন্টারফেস কয় ধরনের হয়, আমরা বেসিক্যালি দুই ধরনের দেখি, একটা হচ্ছে
কমান্ড লাইন ইন্টারফেস আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো কমান্ড লাইন ইন্টারফেসে কি করা হয়, এখানে কাজগুলো করা হয় কি কমান্ড ল্যাঙ্গুয়েজ মানে কমান্ড প্রম্পটের মাধ্যমে কমান্ড লাইন ব্যবহার করে বিভিন্ন কমান্ডের মাধ্যমে আমাদের কাজগুলো করা হয়, এই জন্য এটাকে বলা হয় কমান্ড লাইন ইন্টারফেস। তো মাইক্রোসফট উইন্ডোজের কমান্ড লাইন ইন্টারফেস হচ্ছে এমএস ডস প্রম্পট। তো এরপর হচ্ছে লিনাক্সের বিভিন্ন ধরনের শেল আছে, সি শেল, ব্যাশ শেল, কর্ন শেল, এরকম বিভিন্ন ধরনের শেল আছে, বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিভিন্নটা থাকে আর কি। তো এখানে লেখা আছে সি শেল, কর্ন শেল, বর্ন শেল, এগুলা লেখা আছে আর কি। তো এই শেলগুলোর মাধ্যমে করা হয় কি বিভিন্ন কমান্ড প্রয়োগ করা হয় এবং কমান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজগুলো করা হয়। তো আমি একটু বাইরে বলে রাখি একটু হালকা করে, সেটা হচ্ছে কি যে আমাদের এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের থেকে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে সুবিধা হচ্ছে কি যে এখানে আমরা খুব দক্ষতার সাথে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়া যায়, খুব দ্রুত কাজ করা যায় এবং এখানে আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেয়। বাট অসুবিধা যদি বলা হয় তাহলে কি, সেটা হচ্ছে আমাদের কমান্ড মুখস্থ করতে হয়, এক্সপার্ট হতে হয়, জিনিসগুলো সম্পর্কে ডিটেলস না জানলে আমরা কিন্তু কাজটা করতে পারি না। এরপর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এখানে আমরা জানি যে আমাদের যে কমন হচ্ছে কি যে আমাদের বাটন মেনু, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের আইকনের মাধ্যমে কাজগুলো করে থাকে আর কি, বিভিন্ন ধরনের আইকন এবং শর্টকাট সমূহ। তো এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সাথে অনেক অনেক অপারেটিং সিস্টেম করা হয় কি কমান্ড লাইন ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইন্টারফেস দুইটাই থাকে আর কি। তো এগুলোকে বলা হয় এই জিনিসটা হচ্ছে যে আমাদের যদি দেখি সুবিধা, যদি কমান্ড মুখস্থ করতে হয় না, নতুন ব্যবহার করার জন্য সহজ হয়, বিভিন্ন প্রোগ্রাম আইকন ব্যবহার করে আমরা কাজটা করতে পারি আর কি। তো এর পরের প্রোগ্রাম যদি আমরা দেখি, পরের প্রশ্ন এটা হচ্ছে কি সিস্টেম কল, ঠিক আছে। তো সিস্টেম কল, সিস্টেম কলের প্রকারভেদ। তো সিস্টেম কল সম্পর্কে আমরা জানছি অপারেটিং সিস্টেমে যে সকল সার্ভিস প্রদান করে থাকে, অপারেটিং সিস্টেম যে সকল সার্ভিস প্রদান করে থাকে তাদের সাথে ইন্টারফেস করার জন্য সেটাই হচ্ছে সিস্টেম কল। সিস্টেম কল বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, ইনফরমেশন মেনটেন্যান্স এবং প্রসেস কন্ট্রোল। এই কাজগুলো হচ্ছে কি সিস্টেম কলের কাজ। তো এই সিস্টেম কল এই যে কাজগুলো করে, দেখো আমাদের প্রসেস কন্ট্রোল অপারেশন, প্রসেসকে মেমোরিতে লোড করা এবং এক্সিকিউট করা, প্রসেসকে ক্রিয়েট করা, টার্মিনেট করা, আমরা যে যে অপারেটিং সিস্টেমের কাজগুলো দেখছিলাম এখানে কিন্তু সেই বিষয়গুলাই জাস্ট একটু ঘুরাই লেখা আছে আর কি। তো আমরা আশা করি তোমাদের ওই অপারেটিং সিস্টেমের যে কাজগুলো আছে সেগুলো যদি একটু ভালো করে পড়ো, এখান থেকে এই বিষয়গুলো করতে খুব সহজ হবে আর কি। তো প্রসেস রিলেটেড অপারেটিং সিস্টেমের যে কাজ সেগুলো মূলত সিস্টেম সিস্টেম কলের মাধ্যমেই করে থাকে আর কি, ঠিক আছে। তো আচ্ছা, একটু জুম করলে ভালো হতো, ওকে আমি ফুল জুম করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের পরের কোশ্চেন, তো ফাইল ম্যানেজমেন্ট। তো ফাইল ম্যানেজমেন্ট কি, ফাইল খোলা, ফাইল ডিলিট করা, ফাইল তৈরি করা, ডিভাইস ম্যানেজমেন্ট, কোনো ডিভাইসের কোনো অ্যাট্রিবিউট বের করা এবং সেট করা, তো এই কাজগুলো করে। ইনফরমেশন মেনটেনেন্স, তো ইনফরমেশন মেনটেনেন্স রিলেটেড কাজগুলো এখানে দেওয়া আছে আর কি। তো এই হচ্ছে ছিল হচ্ছে আমাদের সিস্টেম কল এবং সিস্টেম কলের প্রকারভেদ। তো এখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম ডিজাইন এবং বাস্তবায়ন প্রক্রিয়া বর্ণনা করো। অপারেটিং সিস্টেম ডিজাইন এবং বাস্তবায়ন, তা একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করতে গেলে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই জিনিসটা এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেম ডিজাইন এবং বাস্তবায়ন। তো অপারেটিং সিস্টেম প্রথম লক্ষ্য হলো গোল এবং স্পেসিফিকেশন সমূহ নির্ধারণ করা, অর্থাৎ আমি কোশ্চেনটা বুঝতে পারি, কোশ্চেন বলছে অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেম ডিজাইন করতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা কি কি স্টেপের মাধ্যমে কাজটা করতে হবে আর কি। তো এই জিনিসটাই এখানে বলা আছে আর কি। তো আমরা যদি দেখি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা যদি দেখি যে অপারেটিং সিস্টেম ডিজাইনের প্রথম লক্ষ্য হবে কি গোল এবং স্পেসিফিকেশন গুলো ঠিক করতে হবে, অর্থাৎ আমরা অপারেটিং সিস্টেমকে কেন তৈরি করতে চাচ্ছি এবং সেখানে কি কি ফিচার বা বৈশিষ্ট্যগুলো থাকবে আর কি, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে গোল। তো অপারেটিং সিস্টেমের প্রথম লক্ষ্য হলো গোল এবং স্পেসিফিকেশন গুলো নির্ধারণ করা। তাহলে ইউজার গোল এবং সিস্টেম গোল। গোল দুই ধরনের, কি একটা হচ্ছে ইউজার মানে যারা অপারেটিং সিস্টেমটা চালাবে তার কি চাহিদা, এবং সিস্টেম গোল বলতে কি বোঝানো হচ্ছে যে অপারেটিং সিস্টেম যে তৈরি করা হবে সেখানে তো বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমার মানে বিবেচনায় রাখতে হবে। ইউজারের চাহিদা কি, ইউজারের দিক থেকে চাহিদা কি থাকবে, আমি একটা সিস্টেম ব্যবহার করব যত সহজে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে কি যে সহজে শেখার ব্যবস্থা, সিস্টেমের বিশ্বস্ততা, অর্থাৎ আমার সিকিউরিটি ঠিক থাকতে হবে, নিরাপদে ব্যবহার করা যাবে, দ্রুত অপারেশন, ক্লিক করলেই কাজ হয়ে যাবে একবারে, সব এক ক্লিকে প্রসেস হয়ে যাবে।
এমন কম্পিউটার ইউজার চাই হচ্ছে সবকিছু সহজ হয়ে যাক, কিন্তু আমি বলবার হয়ে যাবে, তাকাইলেই কাজ হয়ে যাবে, এরকম এরকম হোক, মানে যত সহজ হয় আর কি, তাই না? তো এরপরে হচ্ছে কি সিস্টেমের উদ্দেশ্য, সিস্টেমের দিক থেকে কি তাহলে এখন যে এই যে ইউজারের যে চাহিদাগুলো বুঝলাম, বোঝার পরে সেই সিস্টেমটা তৈরি করবে কি? অবশ্যই একটা ডেভেলপার বা প্রোগ্রামার। তো সে প্রোগ্রামারের দিক থেকে তার চাহিদা কি থাকবে? যে কম কোডিং করা লাগবে, কম কষ্ট হবে আমার, আহ, সেই জিনিসগুলো তার কাজ থাকবে হচ্ছে যাতে সহজে কাজ শেষ করে দেওয়া যায়। যে একটা কাজ দিছে, সেই কাজটা ভুজুং ভাজুং দিয়ে কোনো রকম বুঝাই দিতে পারলেই কাজ শেষ। তো তার দিক থেকে চিন্তা ভাবনা থাকবে এরকম। তো এখানে দেখো সিস্টেমের উদ্দেশ্য কি, সহজে ডিজাইন করা যায় এমন বিষয়গুলোর প্রতি আলোকপাত করা। অর্থাৎ সহজ কাজটা সহজ হয় যাতে, সহজে যাতে প্রয়োগ করা যায়, ইমপ্লিমেন্ট করাটা যাতে সহজ হয় এমন ডিজাইন করলাম যেটা ইমপ্লিমেন্ট করতে গেলে মাথা নষ্ট, খালি ইরোর রাশি কাজ আর হয় না, তাহলে তো সমস্যা। তো সে সিস্টেমের দিক থেকে তারপর হচ্ছে সহজে মেনটেন করা যাবে, ফ্লেক্সিবল হবে, ইরোর ফ্রি হবে, এফিসিয়েন্ট হবে। তো এগুলো হচ্ছে কিসের দিক থেকে লক্ষ্য, এটা হচ্ছে সিস্টেমের দিক থেকে উদ্দেশ্য। আর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে দেখো, অপারেটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের কিছু তো লক্ষ যন্ত্রপাতি লাগবে, তাই না? যে একটা জিনিস যখন আমরা হাতে কলমে তৈরি করতে যাব, তো অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। যেমন কার্নেল বা নিম্ন স্তরের কোডিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তারপরে উচ্চ স্তরের সি ল্যাঙ্গুয়েজে সি সি প্লাস ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তারপরে সিস্টেমের কিছু পার্ল পাইথন কিন্তু শেল স্ক্রিপ্টের মাধ্যমে কিছু কিছু অংশ লেখা হয় আর কি। তো সিস্টেম ইমপ্লিমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখো, যখন আমরা উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামে অপারেটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করার একটি বড় অসুবিধা হলো কি, যে ইউজার ফ্রেন্ডলি, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি ইউজার ফ্রেন্ডলি, বাট সেখানে হচ্ছে গতি কম। অর্থাৎ সেটা প্রসেস হতে সময় বেশি লাগে, লোড সময় স্টোর করতে অনেক জায়গারও প্রয়োজন হয়, আমাদের সময় এবং মেমোরি বেশি খরচ হয়। আর অপারেটিং সিস্টেমে বেশিরভাগ পারফরমেন্স নির্ভর করে ভালো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের উপর। অর্থাৎ আমাদের হাই লেভেল লো লেভেল সেগুলো তো পরের কথা, আগে হচ্ছে আমাদের ডিজাইনটার জন্য আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম গুলো ভালোভাবে সেট করতে হবে যাতে আমরা সহজে ব্যবহার করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভালোভাবে করবা। চ্যাপ্টার 3 খুবই ছোট একটি চ্যাপ্টার, ব্যাচ প্রসেসিং সিস্টেম। অর্থাৎ আমাদের ব্যাচ আকারে গ্রুপ আকারে প্রসেসিং করার যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে ব্যাচ প্রসেসিং সিস্টেম। তো গ্রুপ আকারে প্রসেস করা হয় যে অনেকগুলা ডাটাকে আমরা যখন একসাথে প্রসেস করি, তো সে প্রসেস করার জন্য আমাদের যে সিস্টেম সেটাকে বলা হয় ব্যাচ প্রসেসিং সিস্টেম। তো আমরা দেখি ব্যাচ প্রসেসিং সিস্টেম বলতে কি বোঝানো হয়। ব্যাচ প্রসেসিং সিস্টেম হলো কি এমন একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম যেখানে, এটা কি একটা অপারেটিং সিস্টেম যেখানে একাধিক কাজ বা প্রোগ্রাম একসাথে একটি ব্যাচ বা গ্রুপ হিসাবে সংগ্রহ করে তারপর একটার পর একটা স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয় কোনো ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই। অর্থাৎ ব্যবহারকারী করবে কি, একটার পর একটা করে সাজাবে, সাজাই ধরো 10টা 20টা যাই হোক, সে কাজগুলো করবে, করার পরে আমাদের আহ, একটার পর একটা সিরিয়ালি প্রথমটা তারপর দ্বিতীয়টা তারপর তৃতীয় ভাবে শেষ পর্যন্ত কাজ হবে, ইউজারের আর মাঝখানে কোনো কাজ থাকে না আর কি। স্পুলিং কি, স্পুলিং জিনিসটা আমরা একটু পরে দেখবো, রচনামূলক কোশ্চেনে এখানে থাকার কথা। হ্যাঁ, স্পুলিং প্রসেস রচনামূলক কোশ্চেন আছে, আমরা রচনামূলক কোশ্চেনে স্পুলিং প্রসেসটা দেখবো ভালো করে। তো এরপরে হচ্ছে স্পুলিং এর হচ্ছে সিমultaneous peripheral অপারেশন অন লাইন, এই জিনিসটা একটু স্পুলিং এর ফুল ফর্ম, এটা একটু দেখে নেবা। তো সংক্ষিপ্ত কোশ্চেনে দেখো ব্যাচ প্রসেসিং এর সুবিধা অসুবিধা। তো ব্যাচ প্রসেসিং এর সুবিধা কি, যে স্বল্প সময়ে প্রবলেম সলভ, ম্যানুয়ালি সুবিধা হচ্ছে কি ম্যানুয়ালি আমরা একটা একটা করে প্রোগ্রাম এক্সিকিউট করার থেকে একসাথে অনেকগুলো প্রোগ্রাম দিয়ে দিলাম, তো কোনো আর অপারেটরের মধ্যস্থতা করার প্রয়োজন হয় না। স্যালারি বিল এটা জিনিসের ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়। এখন পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি যে কোম্পানিগুলো আছে যেমন হচ্ছে ডেসকো, নেসকো, ওজাপাটিকো, তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ, এরা কিন্তু এই ব্যাচ প্রসেসিং সিস্টেমে ব্যবহার করে থাকে। একবারে সব বিলগুলো সিরিয়ালি প্রিন্ট করতে লাগায় দেয়, একটার পর একটা প্রিন্ট হতে থাকে আর কি, ঠিক আছে? জব টু জব ট্রানজিশন অটোমেটিক হয়, সেহেতু দুই জবের মধ্যবর্তী সময় কমে যায়, তাই জন্য কম খরচ আর কি। তো অসুবিধার কথা যদি বলা হয়, এখানে কিন্তু বেশ কিছু অসুবিধা আছে, যে একটি জব শেষ না হওয়া পর্যন্ত অন্য জব শুরু করা যায় না। আর আমরা এখন আমার যেই মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, আমরা কি করি একই সাথে 5-10টা কাজ, এদিক দিয়ে গান বাজাই দিই, ওদিক দিয়ে গেম খেলতে শুরু করে দিই, এদিক দিয়ে তোমার হচ্ছে যে ডাউনলোডে লাগাই দিই, যা 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 দরকার আছে সব একবারে করে ফেলবো, কোনো টাইম নাই, তাই না? তো এই হচ্ছে কি যে আমাদের ব্যাচ প্রসেসিং একটা অসুবিধা। আর একটা অসুবিধা কি দেখো, যে আমার মনিটরিং করার জন্য অতিরিক্ত অ্যালগোরিদম প্রয়োজন হয়। তারপরে ইনপুট দেওয়ার পর নতুন করে প্রায়োরিটি সেট করা যায় না। অর্থাৎ আমি ধরো 10টা প্রোগ্রাম লাগাইলাম, হুট করে আমার মনে হলো আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা আমার এক্ষুনি দরকার,
বাট এই যে ব্যাচ আমার সিরিয়াল শুরু হয়েছে, এটাকে ব্রেক করে নতুন করে সিরিয়াল সেট করার কোনো সুযোগ থাকে না। সবগুলো কাজ শেষ হবে, তারপর আমার নতুন কাজ আমি দিতে পারবো আর কি। তো এটা একটা অসুবিধা যে আমার ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কোনো কাজ আসলেও সেটাকে আমরা করতে পারতেছি না। তো এগুলাই মূলত মেন সমস্যা। তারপর হচ্ছে আরেকটা যেটা দরকার হয় সেটা হচ্ছে কি, যে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় এই ব্যাচগুলোকে কন্ট্রোল করার জন্য, সেটাকে বলা হয় জেসিএল। তো জেসিএল জিনিসটাকে আমরা দেখি। জেসিএল কি? জেসিএল হচ্ছে আমাদের জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের এই ব্যাচ প্রসেসিং সিস্টেমে আমাদের যে ব্যাচ মানে জব বলতে কি এক একটা প্রোগ্রাম আর কি, ঠিক আছে, বা ইনস্ট্রাকশন বলতে পারো, যে আমাদের এই জবগুলোকে কন্ট্রোল করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সেটাকেই বলা হচ্ছে জেসিএল বা জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো ব্যাচ প্রসেসিং সিস্টেমে জব টু জব ফাংশন চেঞ্জ, আইও মেমোরি ম্যানেজ করার জন্য অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ দরকার পড়ে, যাকে আমরা জেসিএল বা জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই জব জেসিএল এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে জব কার্ড আর একটা হচ্ছে জব বডি, ঠিক আছে, জব কার্ড এবং জব বডি, ঠিক আছে, এই দুইটা জিনিসই এখানে লাগে আর কি। ওকে, স্পুলিং এর প্রয়োজনীয়তা কি? স্পুলিং জিনিসটাকে আমরা এখনো বলিনি। স্পুলিং জিনিসটা হচ্ছে কি, আমরা যদি বলি তো আমরা এখান থেকে না দেখে আমরা রচনামূলক কোশ্চেনে দেখি যে স্পুলিং প্রসেস চিত্র সহ বর্ণনা করো। তো এখানে আমরা প্রয়োজনীয়তাটাও জেনে যাব আসলে কি। যে স্পুলিং প্রসেসটা হচ্ছে কি, আমাদের কম্পিউটারে বিভিন্ন স্পিডের ডিভাইস থাকে। কিছু কিছু ডিভাইস আছে হচ্ছে স্লো স্লো প্রসেসিং করে, কিছু ডিভাইস আছে দ্রুত প্রসেসিং করে। যেমন এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে আছে কার্ড রিডার। তো কার্ড রিডারের কাজ হচ্ছে কি, কোনো একটা ডাটাকে এখানে ডাটা পুট করে, সেই ডাটাগুলোকে আস্তে আস্তে আমাদের কম্পিউটারে পুট করে। কম্পিউটার এখানে সিপিইউ এর মাধ্যমে ডাটা প্রসেস করে, আউটপুট হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টারটাও একটা স্লো ডিভাইস, যেটা কি করে প্রিন্ট করে, লাইন পেজ বাই পেজ প্রিন্ট করে, লাইন বাই লাইন প্রিন্ট করে, এরকম প্রিন্ট করে, ঠিক আছে। তো এখন আমরা যদি চিন্তা করি, এখানে কার্ড রিডারের যে স্পিড সেটা কম্পিউটারের সিপিইউ এর স্পিডের থেকে অনেক কম। আবার এই সিপিইউ এর স্পিডের থেকে প্রিন্টারের স্পিডও অনেক কম। তো এখানে কার্ড রিডার যখন ডাটা সিপিইউ কে দিবে, ঠিক আছে, তখন সিপিইউ কার্ড রিডার যত আস্তে আস্তে দিবে, সিপিইউ কিন্তু তার থেকে অনেক দ্রুত ডাটাগুলো রিসিভ করার ক্ষমতা রাখে, ঠিক আছে। আবার সিপিইউ থেকে আমার যখন প্রিন্টারে ডাটাগুলো দিব, সিপিইউ যত দ্রুত আমার ডাটাগুলো প্রিন্টারকে দিতে পারবে, প্রিন্টার কিন্তু তত দ্রুত ডাটাগুলো প্রিন্ট করতে পারবে না। তো এই যে স্পিডের যে মিসম্যাচ, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটাগুলো আমরা যখন দিচ্ছি, তখন এই স্পিডের কারণে কি হচ্ছে, সিপিইউ কে দীর্ঘ সময় অলস সময় কাটাতে হচ্ছে। কারণ হচ্ছে কি, সে আস্তে আস্তে ডাটা দিচ্ছে কার্ড রিডার, সে তার আস্তে আস্তে রিসিভ করা লাগতেছে। সে দ্রুত দিতে পারলেও দ্রুত দিতে পারছে না, কারণ প্রিন্টার সেই অনুযায়ী প্রিন্ট করতে পারবে না। তো এই যে স্পিড মিসম্যাচ হয়, সেই স্পিডের এই মিসম্যাচটা কমানোর জন্য আমাদের মাঝামাঝি পর্যায়ে একটা আলাদা ডিভাইস ব্যবহার করা হয়, যে মধ্যস্থতাকারী ডিভাইস। যেমন এখানে আমরা বলতে পারি, সাপোজ ধরো এসএসডি, ঠিক আছে। তো এই কার্ড রিডার থেকে ডাইরেক্ট সিপিইউ তে না দিয়ে আমরা মধ্যস্থতাকারী একটা ডিভাইস রাখবো, এবং সেই ডিভাইস থেকে ডাটাগুলো প্রসেস করে আবার এই ডিভাইসে রাখবে, এবং ডিভাইস থেকে আবার সেই ডাটাটাকে আবার প্রিন্টারে আস্তে আস্তে দেওয়া হবে আর কি। তাহলে হলো কি, এই সময় সিপিইউ অন্য কাজ করতে পারবে, সিপিইউ এর অলস সময় কাটানো লাগলো না আর কি। তা আশা করি স্পুলিং প্রসেস এবং স্পুলিং এর প্রয়োজনীয়তাটা বুঝতে পারছো। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখবো, ব্যাচ প্রসেসিং সিস্টেমের প্রক্রিয়া বর্ণনা করো। তো ব্যাচ প্রসেসিং সিস্টেমে করা হয় কি, এমন একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম একাধিক কাজ মানে একসাথে একটা ব্যাচ আকারে করা হয়, অটোমেটিক্যালি কাজ করে এখানে। তো প্রথমে করা হয় কি, প্রথম কাজ হচ্ছে জব সংগ্রহ। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের কাজ বা প্রোগ্রামগুলো, যেমন রিপোর্ট তৈরি, বিলিং, ডেটা এন্ট্রি, এগুলো কি করে, এই রিপোর্টগুলো সংগ্রহ করে, এগুলোকে জব বলা হয়। এরপরে হচ্ছে ব্যাচ তৈরি। এরকম অনেকগুলো জব বা প্রোগ্রাম সংগ্রহ করার পরে একাধিক জবকে একত্রে একটি ব্যাচ তৈরি করা হয়। ব্যাচগুলোকে সাধারণত একই একই ধরনের কাজ নিয়ে গঠিত হয় আর কি। তারপরে হচ্ছে কি করা হয়, ব্যাচ স্টোর। ব্যাচগুলো যখন অনেকগুলো ব্যাচ হলো, তখন সেই ব্যাচগুলো কি করে একটা কার্ডে স্টোর করা হয়। ব্যাচগুলো একটি নির্দিষ্ট স্টোরেজে রাখা হয়, সেগুলো মূলত কার্ড, একটা স্পেশাল কার্ড ব্যবহার করা হয়তো, সেই কার্ডে পাঞ্চ কার্ড। তো সেই পাঞ্চ কার্ডে কি করা হতো, ডাটাগুলো স্টোর করা হতো। স্টোর করার পরে স্বয়ংক্রিয় প্রসেসিং, সেই কার্ডটা কি করা হয়, আমাদের সিস্টেমে ইন করা হয়। অপারেটিং সিস্টেম একটার পর একটা জব অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করে। ইউজার সরাসরি হস্তক্ষেপ লাগে না, অর্থাৎ একটা জব টু জব ট্রানজিশন, ওই যে জেসিএল ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম, সেই জেসিএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কাজটা হয়ে থাকে আর কি। আউটপুট তৈরি করা, প্রতিটি জব প্রসেস হওয়ার পরে এটার ফলাফল রিপোর্ট আকারে, রিপোর্ট প্রিন্ট আউট বা যেভাবে আমরা চাই আর কি, সেভাবে সেটা দিয়ে দিবে। আর আউটপুট ইউজারকে দেওয়া, আউটপুট ফাইল ফলাফল ইউজারকে দেওয়া হয় আর কি। তো এইভাবে মূলত করা হয় কি, আমাদের ব্যাচ প্রসেসিং সিস্টেম কাজ করে থাকে আর কি, ঠিক আছে। তো এই ব্যাচ প্রসেসিং সিস্টেম আমাদের কাজ করে। তো
তো এই জিনিসটা যে সিরিয়াল, প্রথমে জব সংগ্রহ করতেছে, এরপরে ব্যাচ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্যাচ প্রসেসিং সিস্টেম প্রক্রিয়া বর্ণনা করা আর কি, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো জব সংগ্রহ করবে প্রথমে, এরপরে ব্যাচ তৈরি করবে, এরপরে ব্যাচ স্টোর করবে একটা কার্ডে, তারপরে স্বয়ংক্রিয়ভাবে প্রসেসিং এর জন্য দিবে, আউটপুট তৈরি করবে এবং আউটপুট লাস্টে করবে ইউজারের কাছে দিয়ে দিবে আর কি। এই হচ্ছে আমাদের ব্যাচ প্রসেসিং সিস্টেমের স্টেপস আর কি। ওকে, তো এরপরে আমাদের পরবর্তী চ্যাপ্টার একটু তো চ্যাপ্টার 4 এটাও আমাদের নরমালি অপারেটিং সিস্টেম একটা গুরুত্বপূর্ণ টপিক চ্যাপ্টার। এখানে আমাদের টপিকস গুলাও বেশ ইম্পর্টেন্ট। এটা তোমাদের এই টপিকস গুলা তোমাদের যখন তোমরা জব প্রিপারেশনে যাবে বা অ্যাডমিশন, ডুয়েট অ্যাডমিশনের কথা চিন্তা করো, যারা যারা হচ্ছে যে আর 2 সেমিস্টার পরে ডুয়েট অ্যাডমিশনে আসবে, এই বিষয়গুলোর জন্য কিন্তু এখানের এই সাজেশনের অনেকগুলো জিনিসই এখানকার ইম্পর্টেন্ট, যে এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশন, জব প্রিপারেশনের জন্য কাজে লাগবে আর কি। তা আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোর্স বলো বা ভিডিও বলো, আমি এগুলো আপলোড করব, বাট এখন বলে রাখতেছি যে পরীক্ষার সময় যেটা কম ইম্পর্টেন্ট বলতেছি সেটা যদি পারো পড়ে ফেলো, কারণ হচ্ছে লং রানে তোমাদের এগুলা তোমাদের নিজেদের জন্য উপকার হবে। তোমাদের বিভিন্ন সময় দেখবা যে এই টার্মগুলা কাজে লাগতেছে। তো একটু বুঝে পড়ার চেষ্টা করবা যাতে লং টাইম মনে থাকে। অনেক সময় হয় কি যে একটা জিনিস আমি এতটা বুঝতেছি না, বুঝার মাথাও নাই, পরীক্ষায় যাব, লিখবো, ঢেলে দিব, শেষ। তো এটা না করে একটু বুঝে পড়ার চেষ্টা করবা যাতে লং টাইম মনে থাকে। প্রসেস ব্যবস্থাপনা বা প্রসেস ম্যানেজমেন্ট এবং থ্রেড। তো প্রসেস ম্যানেজমেন্ট বলতে কি, প্রসেস কি, প্রসেস হচ্ছে যে আমরা যদি বলি যে প্রসেস জিনিসটা কি, এ প্রোগ্রাম ইন এ এক্সিকিউশন, অর্থাৎ একটা প্রোগ্রাম যখন আমরা এক্সিকিউট করি বা রান করি, তখন সেটাকে আমরা প্রসেস বলি। অর্থাৎ প্রসেস অন্য কিছু না, আমরা প্রোগ্রামকে যখন এক্সিকিউট করি, অর্থাৎ প্রোগ্রামের বর্তমান চলমান অবস্থা এক্সিকিউটিং রয়েছে সেই জিনিস, সেই প্রোগ্রামগুলোকে আমরা প্রসেস বলি, ঠিক আছে। আর থ্রেড জিনিসটা কি, থ্রেডস হলো, থ্রেড কোনো হুমকি না, এখানে কিন্তু আমাদের থ্রেড দিছে, এই সে তো ওনারে থ্রেড দিছে, হুমকি দিছে, তো এই থ্রেড সেই হুমকি না, এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের থ্রেড। যেটা হলো কি, থ্রেড হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন সমূহের কিছু ক্ষুদ্র অংশ, ঠিক আছে। একটা প্রোগ্রামে অনেকগুলো কাজ থাকে, সেই প্রত্যেকটা ছোট ছোট একটা ইনস্ট্রাকশন বা কাজকে এক একটা থ্রেড বলে, ঠিক আছে। তো অর্থাৎ কি, যে একটা প্রসেস যখন আমরা প্রোগ্রাম যখন এক্সিকিউট করি সেটাকে আমরা বলতেছি প্রসেস। আর সেই প্রসেসটা ভিতরে ছোট ছোট অনেকগুলো কাজ থাকে, এই ছোট ছোট কাজগুলোকে আমরা থ্রেড বলি। তো একটা প্রোগ্রামের ভিতরে আমাদের একাধিক কাজও থাকতে পারে, একটা কাজও থাকতে পারে। তো যে প্রোগ্রামগুলো আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, একটু শুনে রাখো, যে যে প্রোগ্রামগুলোর সিঙ্গেল ইনস্ট্রাকশন থাকে সেটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রাম বা প্রসেস। আর যেখানে একাধিক থ্রেড থাকে সেখানে বলা হয় মাল্টি থ্রেডেড প্রসেস বা প্রোগ্রাম, ঠিক আছে। যে মাল্টিপল থ্রেড যখন এক্সিকিউট হয় তখন সেটাকে মাল্টি থ্রেডেড প্রসেস বলা হয়। তো এই সহজ জিনিস, প্রোগ্রেস হচ্ছে কি, প্রসেস থ্রেড হচ্ছে প্রসেসেরই একটা অংশ আর কি, যেটা হচ্ছে কি যে শিডিউলারের পর্যায়ক্রমিক ব্যবস্থাপনায় প্রসেস কর্তৃক নির্বাহ হয় আর কি। এই হলো আমাদের থ্রেডস। তো প্রসেস শিডিউলিং কি জিনিস, তো প্রসেস শিডিউলিং আমরা চ্যাপ্টার 5-এ দেখবো, আমরা ভালোভাবে দেখবো। তো প্রসেস শিডিউলিং হচ্ছে, প্রসেস শিডিউলিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপারেটিং সিস্টেম ঠিক করে কোন প্রসেস কখন সিপিইউ পাবে। অর্থাৎ আমাদের যখন আমি যদি একই সাথে 10টা প্রোগ্রাম রান করে দিই,
তো 10টা প্রোগ্রাম রান করে দিলেই কি 10টা প্রোগ্রামে একই সাথে রান হবে? তো এই জিনিসটা ঠিক করে হচ্ছে আমাদের শিডিউলার। তো এই প্রসেস শিডিউলার বা সিপিইউ শিডিউলিং বলা হয় আরকি। তো এই সিপিইউ কখন কে পাবে এই জিনিসটা ঠিক করে দেয়। এজন্য এটাকে প্রসেস শিডিউলিং বা সিপিইউ শিডিউলিং বলে থাকে। সিপিইউর সময় সঠিকভাবে ভাগ করে দেওয়া যাতে সব প্রসেস কার্যকর পাবে। সবাইকে সমান সুযোগ দেওয়া। কোনো কাউকে ছোট বড় করে না দেখে প্রয়োজন অনুযায়ী সবাইকে দেয়, এটাই হচ্ছে সিপিইউ শিডিউলারের কাজ। তো সিপিইউ শিডিউলার কি অপারেটিং সিস্টেমের একটি অংশ সিদ্ধান্ত নেয় কোন প্রসেসটি পরবর্তী সিপিইউ সময় পাবে। এটি বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগরিদম ব্যবহার করে, যেমন হচ্ছে এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এসজেএফ, শর্ট রাউন্ড রবিন, এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখবো। তো এগুলো সিপিইউ শিডিউলিং। 4 নাম্বার তো সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে, 4টাই পড়তে হবে, একটাও মিস দেওয়া যাবে না। এখানে দেখো সেম জিনিসগুলোই দেওয়া আছে, প্রসেস শিডিউলিং কি, শিডিউলার কি এবং শিডিউলিং অ্যালগরিদম কি, এই তিনটা জিনিস আমরা কিন্তু এখানে দেখছি। প্রসেস শিডিউলিং, সিপিইউ শিডিউলার এবং শিডিউলিং অ্যালগরিদম, ঠিক আছে? তো জিনিসটা দেখে নিবা। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে আমাদের প্রসেস এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য। তো আমরা প্রথমে বলছি কি প্রসেস আর প্রোগ্রামে একই জিনিস, অর্থাৎ দুইটা জিনিস কিন্তু একই, বাট একটা প্রোগ্রাম হচ্ছে প্যাসিভ অংশ, মানে যেটা হচ্ছে আমাদের কাজ করে না, বাট প্রসেস হচ্ছে কি সেই প্রোগ্রামটাকে যখন আমরা রান করি বা এক্সিকিউট করি তখন সেটাই হয়ে যায় আমাদের প্রসেস। তো সেই জিনিসটাকে এখানে কিন্তু বিভিন্ন অংশ ভেঙে ভেঙে বলা আছে। যেমন দেখো, মৌলিকভাবে নির্ভরত কোনো প্রোগ্রামই হচ্ছে প্রসেস, অর্থাৎ কোনো প্রোগ্রাম যখন এক্সিকিউট করা হয় তখন সেটাই হয়ে যায় আমাদের প্রসেস। আর কতগুলো ডাটা নির্দেশের সমন্বয়ে গঠিত হচ্ছে প্রোগ্রাম। যেমন আমরা যখন প্রোগ্রামটা মূলত কি একটা প্রোগ্রামার বিভিন্ন কোডিং করে এবং কোডিংটা যখন আমরা মেশিন কোড তৈরি করে তখন সেটাকে আমরা বলতেছি একটা প্রোগ্রাম, ঠিক আছে? প্রসেস একটি অ্যাক্টিভ এন্টিটি, অর্থাৎ এটাকে আমরা রান করতে পারি, চলাচল করাইতে পারি। আর প্রোগ্রাম হচ্ছে প্যাসিভ এন্টিটি, যেখানে হচ্ছে কিছু ডাটা থাকে, সেই ডাটাগুলো জাস্ট সিরিয়াল বাই ইনস্ট্রাকশন আকারে থাকে আর কি। প্রসেস কতগুলো স্টেট মেনে চলে, স্টেট গুলো কি যে আমাদের প্রসেস এক্সিকিউশন স্টেট, আমরা দেখবো একটু পরে। প্রোগ্রাম শুধুমাত্র ইউজারের নির্দেশ মেনে চলে, ইউজার যে ইনস্ট্রাকশন গুলো দেয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সিরিয়ালে সাজানো থাকে কিছু ডাটা, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আরো বেশ কিছু দেওয়া আছে, আমাদের প্রসেসের কিছু ডাটা থাকে, প্রোগ্রাম কাউন্টারের কারেন্ট ভ্যালু রেজিস্টার ভ্যারিয়েবলের সমন্বয়ে প্রসেস গঠিত হয়। আর ডিস্কে সংরক্ষিত ফাইল, অর্থাৎ কিছু ডাটা ছাড়া আর কিছুই না প্রোগ্রাম। তো প্রসেস একটি চলমান কার্য, প্রোগ্রাম ডিস্কে সংরক্ষিত থাকে, এখানে কোনো চলমান কার্য না। প্রসেস সম্পূর্ণরূপে প্রোগ্রামের উপর নির্ভরশীল এবং প্রোগ্রাম প্রসেসের উপর নির্ভরশীল না। প্রোগ্রাম একটা আলাদাভাবে, আমরা যে কোনো ভাবে প্রোগ্রাম তৈরি করতে, আমরা যেমন মন চাই তেমন প্রোগ্রাম তৈরি করব, বাট প্রোগ্রাম আমরা যেটা তৈরি করব এক্সিকিউট করব সেটাই, ঠিক আছে? তো এই জন্য প্রোগ্রামের উপর প্রসেস নির্ভরশীল, বাট প্রসেসের উপর প্রোগ্রাম নির্ভরশীল না আর কি। আরেকটা ইম্পর্টেন্ট টার্ম রেস কন্ডিশন। রেস কন্ডিশন মানে কি? রেস মানে কি? রেস মানে দৌড়াদৌড়ি, মানে দৌড়ের একটা কন্ডিশন, মানে দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা, তাই না? রেস বলতে কি একটা প্রতিযোগিতা। তো রেস কন্ডিশন বলতে বোঝানো হয় কি এমন একটা প্রতিযোগিতা, যেমন ধরো এখানে প্রসেস 1, এখানে হচ্ছে প্রসেস 2, দুইটা প্রসেস। তো দুইটা প্রসেস, এখানে একটা রিসোর্স আছে, রিসোর্সটার নাম এখানে দেওয়া আছে কি প্রিন্টার। এই প্রিন্টারটাকে প্রিন্ট রিকোয়েস্ট, এখানে প্রসেস 1 ও প্রিন্ট রিকোয়েস্ট করছে, প্রসেস 2 ও প্রিন্ট রিকোয়েস্ট করছে। তাহলে দুইটা প্রসেসই যখন প্রিন্ট রিকোয়েস্ট করে তখন কোন প্রসেসটা আসলে এই রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে, মানে প্রিন্ট পাবে কে, আসলে প্রসেস 1 এরটা প্রিন্ট করবে নাকি প্রসেস 2 এরটা প্রিন্ট করবে? এই জিনিসটা নির্ভর করে যখন একই সময়ে দুইটা প্রসেস এই রিকোয়েস্টটা হিট করে, তখন যার রিকোয়েস্টটা ন্যানো সেকেন্ড হোক না কেন, যার রিকোয়েস্টটা আগে পাবে তারটাই আগে প্রসেস করবে আর কি, আর পরের জন কি করতে হবে, অপেক্ষা করতে হবে। এই কন্ডিশনটাকেই বলা হয় রেস কন্ডিশন, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে লেখা আছে, তোমরা দেখে নিবে। আরেকটা হচ্ছে স্টেলমেটস বা অচল অবস্থা, মানে চলে না, দুরবস্থা, খারাপ অবস্থা, ঠিক আছে? তো অচল অবস্থা কি? এমন একটি অবস্থা যেখানে দুটি প্রসেসের অজান্তে এমন একটি রিসোর্স ব্যবহারের জন্য অপেক্ষা করে যা বর্তমানে প্রাপ্তিসাধ্য নয়, অর্থাৎ সেটাকে অন্য একজন ব্যবহার করতেছে। এই জিনিসটাও আমরা একটু বোঝার চেষ্টা করি চিত্রের মাধ্যমে। দেখো প্রসেস এ এবং প্রসেস বি দুইটা প্রসেস। তো প্রসেস এ হোল্ড করে আছে কি, প্রসেস এ হোল্ড করে আছে হচ্ছে যে আমাদের রিসোর্স 1, ওকে? এবং সে একটা জিনিস হোল্ড করে আছে, প্রসেস 1 কিন্তু এই রিসোর্স 1 কে ব্যবহার করতেছে এবং তার নিডস এবং তার চাহিদা আছে, রিসোর্স 2 এরও চাহিদা আছে, সে এটার চাহিদা দিয়ে রাখছে, এটা আমার চাই। আবার প্রসেস বি ধরে আছে কোথায়, রিসোর্স 2 কে, এটা আবার ব্যবহার করতেছে কে, এটা কিন্তু ফ্রি নাই, এটা ব্যবহার করতেছে প্রসেস বি এবং তার চাহিদা হচ্ছে প্রসেস 1। দেখা যায় যে নিজের নিজের একজন আছে সাথে আরেকজনের তার দিকেও তাকানো আর কি, এরকম হচ্ছে ব্যাপার হয়ে গেছে দুজনের। এখন হয় কি, প্রসেস বি তো রিসোর্স তো অলরেডি ব্যবহার করতেছে, তো সেটা নিয়ে সমস্যা নাই, বাট সে সাথে চাচ্ছে কি রিসোর্স 1 কেও, বাট রিসোর্স 1 তো অলরেডি ব্যবহার হচ্ছে প্রসেস 1 এর মাধ্যমে।
তাহলে এরা দুজন এমন একটা রিসোর্সের জন্য দুজন চাহিদা দিয়ে রাখছে যেটা অলরেডি অন্যের মাধ্যমে ব্যবহার হচ্ছে। তো এইরকম সিচুয়েশন হলে আসলে তারা দুজন শুধু অপেক্ষাই করতে থাকে, কিন্তু কখনো কিন্তু পায় না, মরিচিকার পিছনে শুধু অপেক্ষা করে। ঠিক আছে? তো এই জিনিসগুলোকে বলা হয় ডেডলি এম্বারেস, মানে একদম মানে এম্বারেসিং সিচুয়েশন বা সর্বনাশা রেস বলা হয় আর কি। ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় অচল অবস্থা বা স্টেলমেটস বা ডেডলি এম্বারেস। ঠিক আছে? তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল, দুটো কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে তোমাদের অচল অবস্থা, এটা হচ্ছে রেস্ট কন্ডিশন। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা। তারপর হচ্ছে প্রসেস এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওকে। প্রসেস কন্ট্রোল এর প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং সুবিধা। প্রসেস কন্ট্রোল কি? যে আমাদের প্রসেসগুলোকে মানে সঠিকভাবে কন্ট্রোল করা আর কি, অর্থাৎ আমাদের আহ, নিয়ন্ত্রণের মাধ্যমে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সমাধান করা যায়। ক্রিটিক্যাল সেকশন প্রবলেম জিনিসটা আবার কি? আমাদের যেখানে মানে একই জিনিসকে যে ডেডলি এম্বারেজ বা আমাদের রেস কন্ডিশন তৈরি হয়, সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করা আগে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম বলা হয়। এই প্রবলেম সলিউশন করা যায়। তো প্রসেসগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে ডেডলক কন্ডিশন থেকে রক্ষা পাওয়া সম্ভব। সিপিইউ কে সহজভাবে ইউটিলাইজ, সিপিইউ কে সহজভাবে মানে এফিশিয়েন্ট ভাবে ব্যবহার করা যায়। ওয়েটিং টাইম কমানো যায়, মানে আমাদের থ্রুপুট বৃদ্ধি পায়। থ্রুপুট মানে হচ্ছে গতি আর কি। ঠিক আছে? রেসপন্স টাইম কম হয়, অর্থাৎ দ্রুত রেসপন্স করতে পারে, এই কাজগুলো হয় আর কি। তো প্রসেস কন্ট্রোলের প্রয়োজনীয়তাটা অপরিসীম, গুরুত্ব আমরা বলে শেষ করতে পারবো না, তারপরেও চার পাঁচটা বলে দিও। ঠিক আছে? এই যে যেগুলো লেখা আছে, এই চার পাঁচটা বলে দিও আর কি। ওকে। এরপর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার সিস্টেমের মধ্যে যোগাযোগ। ক্লায়েন্ট সার্ভার সিস্টেম কি আমরা প্রথম চ্যাপ্টারে দেখছিলাম। ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে এবং সার্ভার সেই রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স করবে আর কি। তো এই ক্লায়েন্ট সার্ভার সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে সকেটের মাধ্যমে যোগাযোগ করে থাকি আমরা, আরেকটা হচ্ছে আরপিসি বা রিমোট প্রসিডিউর কলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, আর একটা হচ্ছে পাইপের মাধ্যমে যোগাযোগ করতে পারি। দেখো এই তিনটা সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আসতে পারে। সকেটের মাধ্যমে কিভাবে আমাদের ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন করা হয়, আরপিসি প্রসিডিউরটা কি বর্ণনা করো, বা পাইপের মাধ্যমে কিভাবে কাজ করা হয় বর্ণনা করো। এই তিনটা কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আলাদাভাবে আসতে পারে। তো আমরা রচনামূলক আকারে আসুক বা সংক্ষিপ্ত আকারে আসুক, আমরা বিষয়টা একটু তিনটা জিনিসই দেখি। দেখো সকেট বলতে কি বোঝানো হচ্ছে, কমিউনিকেশনের ইন পয়েন্ট হিসেবে সকেট ব্যবহার হয়। ঠিক আছে? আসলে বিষয়টা কি, যখন দুটি প্রসেস নিজেদের মধ্যে নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ তৈরি করে, তখন প্রতিটি প্রসেসের জন্য একটি করে মোট দুটি কি করা হয়, সকেট প্রয়োজন হয়। সকেটকে আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দ্বারা নির্দিষ্ট করা হয়। এই জিনিসটা আমি একটু যদি বলে দিই তোমাদের, যে দুইটা ডিভাইসের মধ্যে, সাপোজ আমার কম্পিউটারের হোয়াটসঅ্যাপ এবং তোমার কম্পিউটারের হোয়াটসঅ্যাপের মধ্যে যখন আমি কমিউনিকেশন করব, তো আমার কম্পিউটার থেকে যখন আমি ডাটাটা পাঠাবো, তোমার কম্পিউটারে যে হোয়াটসঅ্যাপে তোমার আমার ইনবক্সে, তোমার ইনবক্সে আমার মেসেজটা যাবে, সেই জিনিসটা ঠিক হয় কিসের মাধ্যমে? আমার ডিভাইস থেকে তোমার ডিভাইসকে ডিটেক্ট করে হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে, আর তোমার হোয়াটসঅ্যাপকে ডিটেক্ট করা হচ্ছে পোর্ট নাম্বারের মাধ্যমে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ একটা নির্দিষ্ট পোর্টের মাধ্যমে এক্সিকিউট হয় আর কি। ঠিক আছে? সে পোর্ট নাম্বারের মাধ্যমে তোমার হোয়াটসঅ্যাপকে ডিটেক্ট করে আর কি। তো এই যে আইপি এবং পোর্ট নাম্বারের মাধ্যমে স্পেসিফিক ভাবে কমিউনিকেশন করা, সেটাকে বলা হচ্ছে সকেট কমিউনিকেশন। ঠিক আছে? গেল। এরপর হচ্ছে রিমোট প্রসিডিউর কলটা কি? তো রিমোট প্রসিডিউর কল হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশনের জন্য আরপিসি রিমোট প্রসিডিউর কল একটি শক্তিশালী টেকনিক। কিভাবে কাজ করে এটি? ফাংশন কল বা সাব রুটিন কল করে থাকে। অর্থাৎ ফাঁকটা, আমরা ফাংশন কল সম্পর্কে জানছো, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং দেখছো, যেমন জাভাতে মেথড দেখছো, পাইথনে ফাংশন দেখছো। এখানে ফাংশন কলিং দেখছো, যে একটা ফাংশনের কাজ লেখা হয় এবং সেই কাজটাকে যখন কল হয় সেটা এক্সিকিউট হয় আর কি। তো সেই প্রসেসে মূলত এটা কাজ করে। আর পাইপের মাধ্যমে মূলত হচ্ছে কি, যেমন আমাদের একটা পাইপ নরমালি কিভাবে থাকে, যেমন পানির ট্যাঙ্ক উপরে, একদম ছাদের উপর থাকে হচ্ছে পানির ট্যাঙ্ক, এবং সেখান থেকে বিভিন্ন ট্যাপ লাইন, পানির লাইন করা থাকে। সেই পাইপের মাধ্যমে পানি আমরা যেখানে চালু করি সেখানে পানিটা পৌঁছায় যায় আর কি। তো এই সেম প্রসেসটাই হচ্ছে পানির মানে পাইপের মাধ্যমে করা হয় কি, যে এই কাজটা করা হয় আর কি। তো পাইপ বা দুই ধরনের হয়। পাইপ উভয় দিকে বাইডিরেকশনাল যোগাযোগ, অর্থাৎ টাঙ্কিতে পানি, ওই যে মোটর থেকে যখন আমরা পানিটা চালি, তখন টাঙ্কি থেকে মোটরের দিকে যায়, আবার টাঙ্কি থেকে নিচের দিকেও আসে। দুই দিক থেকে যখন যোগাযোগ রক্ষা করা হয়, সেটা হচ্ছে যে আমাদের বাইডিরেকশনাল। আর যদি শুধু একদিকে যায়, সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল। এই হচ্ছে আমাদের পাইপের মাধ্যমে যোগাযোগ। তো এই তিনটা জিনিস একটু জাস্ট একটু দেখে রাখবা। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এটা, ভিভিভি, মানে আমাদের একদম পড়তেই হবে, চিত্রসহ প্রসেস স্টেট ডায়াগ্রাম বর্ণনা করো। ঠিক আছে? প্রসেস স্টেট ডায়াগ্রাম বলতে কি, যে একটা প্রসেস যখন এক্সিকিউশনে যায়, অর্থাৎ সেটা রান শুরু হয়, তখন সেটা কিন্তু বেশ কয়েকটা ধাপের মধ্যে দিয়ে কাজটা করে আর কি। ধাপগুলো হচ্ছে কি,
প্রথমে সে প্রোগ্রাম নির্বাহের সাথে সাথে প্রসেস তার স্টেট পরিবর্তন করে। প্রসেস এর স্টেট তার বর্তমান অ্যাক্টিভিটি বোঝায়, অর্থাৎ বর্তমানে সে কোন অবস্থায় আছে সেই জিনিসটা তার স্টেটের মাধ্যমে বোঝানো হয় আর কি। তো প্রসেস এক্সিকিউশন হলো সিপিইউ এবং আইও ব্রাস্টের একটি অল্টারনেটিং সিকোয়েন্স, যা সিপিইউ ব্রাস্টের সাথে শুরু এবং শেষ হয়। অর্থাৎ আইও এবং সিপিইউ এর মধ্যে লেনদেন চলতে থাকে। কিভাবে শুরু হয় দেখি আমরা। 5টি স্টেট থাকে: নিউ, রানিং, ওয়েটিং, রেডি, টার্মিনেটেড। এই 5টি প্রসেস ক্রিয়েট করে। তো প্রথমে হয় কি, আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বিষয়টা দেখি, এখানে ছোট ছোট করে লেখা আছে নিউ এর কাজ কি, রানিং এর রেডির কাজ কি, কি কাজ করে দেখাচ্ছি। তো একটা প্রসেস যখন নিউ অবস্থায় থাকে, ঠিক আছে, নিউ অবস্থায় থেকে অর্থাৎ একটা প্রসেস, এটা হচ্ছে নিউ অবস্থায় প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা যখন আমরা রান করার জন্য এক্সিকিউট করি, ক্লিক করি রান হও, তখন সে রেডি স্টেটে যায় এবং রেডি স্টেট থেকে অপেক্ষা করে শিডিউলার ডিসপ্যাচার। শিডিউলার ডিসপ্যাচার একটা প্রোগ্রাম, এর একটা অংশ। সে কি করে, শিডিউল অনুযায়ী সে আমাদের অর্থাৎ অ্যালগোরিদম অনুযায়ী ঠিক করে যে কোন প্রসেসটি রানিং হবে। তো সে যার সিরিয়াল আসে সে কি করে রানিং স্টেটে যায় এবং রানিং স্টেটে সে যখন আমাদের একটা প্রসেসের বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন আইও ইভেন্ট হ্যান্ডেল করা লাগে, তো যখন কোনো আইও ইভেন্টের প্রয়োজন হয় তখন সে আইও মানে আইও বা মেমোরি, তো সেই ধরনের কাজের জন্য সে কি করবে, আইও ইভেন্ট ওয়েটিং এ যাবে, ওয়েটিং স্টেটে যাবে এবং সেই কাজটা আইও আইও ইভেন্ট যখন কমপ্লিশন হবে তো তখন আবার সে রেডি স্টেটে যাবে। রেডি স্টেটে যাওয়ার পরে সে কি করবে, সে আবার যখন সিরিয়াল পাবে তখন আবার রানিং স্টেটে যাবে এবং তাকে যদি কিছু সময় যদি জাস্ট ওয়েট করা লাগে তাহলে ইন্টারাপ্ট ঘটায় তাকে আবার রেডি স্টেটে পাঠানো হবে। এভাবে আবার যখন সে সিরিয়াল আসবে সে আবার রানিং স্টেটে যাবে। তো এভাবে তখন যার কাজ শেষ হবে তখন সে এক্সিট করে টার্মিনেটেড হয়ে যাবে এবং তার কাজ শেষ হবে। এইভাবেই মূলত আমাদের কি করা হয়, এই প্রসেস স্টেটটা কাজ করে থাকে আর কি। প্রসেস স্টেট ডায়াগ্রামে ডায়াগ্রামটা দিতে হবে এবং ডায়াগ্রামের সাথে প্রত্যেকটা নিউ স্টেটের কাজ কি, রেডি স্টেটের কাজ কি, কাজগুলো দিতে হবে আর কি। ঠিক আছে, এই হলো একটা বিষয়। এরপর হচ্ছে প্রসেস শিডিউলিং। তো প্রসেস শিডিউলিং চ্যাপ্টার 5। তো চ্যাপ্টার 5 আমরা যদি দেখি, তো আমাদের এই যে প্রসেসের কাজগুলা, এই যে ডিসিডিউল ডিসপ্যাচার, যে কোন প্রসেসটা সিপিইউ এখন রানিং মানে হচ্ছে সিপিইউ কে অ্যাক্সেস করতেছে, ঠিক আছে, এই যে শিডিউল ডিসপ্যাচার, তো এই কাজটা করে হচ্ছে শিডিউলার অ্যালগরিদমের মাধ্যমে। তো সিপিইউ এই শিডিউলার অ্যালগরিদম গুলো এখানে আলোচনা করা আছে। সিপিইউ শিডিউলিং বলতে কি বোঝায়, তো আমরা এটা চ্যাপ্টার 2 তেই দেখছি যে সিপিইউ শিডিউলিং জিনিসটা কি। তো সিপিইউ শিডিউলিং হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূলত অপারেটিং সিস্টেম বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সিপিইউর সময় বন্টন করে, অর্থাৎ সিপিইউ কে কতটুকু সময় ব্যবহার করবে। যখন একাধিক প্রক্রিয়া বা প্রসেস একই সাথে সিপিইউ ব্যবহার করতে চায় তখন কোন প্রসেসটি আগে সিপিইউ কে দেওয়া হবে তা নির্ধারণ করে সিপিইউ শিডিউলিং এর কাজ। সিপিইউ শিডিউলিং এর কাজ কি, যখন একাধিক প্রসেস রানিং স্টেটে থাকে তখন কোন প্রসেসটি আগে এক্সিকিউট হবে সেই জিনিসটা বলে দেয়। ঠিক আছে, মাল্টিপল প্রসেস শিডিউলিং বলতে কি বোঝায়। তো শিডিউলিং এর একটা ক্যাটাগরি হচ্ছে মাল্টিপল প্রসেস শিডিউলিং। তো এটা হচ্ছে কি এমন একটি শিডিউলিং কৌশল যেখানে একাধিক প্রসেসের মধ্যে কাজ বন্টন করা হয়। এটি মাল্টি প্রসেসিং সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে, যেখানে একাধিক সিপিইউ একই সাথে কাজ করে, অর্থাৎ একাধিক সিপিইউ একই সাথে কাজ করে, এটা বলা হচ্ছে মাল্টিপল প্রসেস শিডিউলিং। পরের কোশ্চেনটা দেখি, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দিচ্ছে, সিপিইউ এবং আইও বাস সাইকেল কি। এটা একটা সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আসার সম্ভাবনা বেশি। তো আমরা দেখি যে সিপিইউ এবং আইও বাস সাইকেল হচ্ছে কি, প্রক্রিয়া দুটো প্রক্রিয়া কাজ করে। একটা হচ্ছে কি সিপিইউ বাস, যখন একটি প্রক্রিয়া সিপিইউ ব্যবহার করে, মানে প্রক্রিয়া বলতে কি প্রসেসই বোঝানো হচ্ছে, যখন একটি প্রসেস সিপিইউ ব্যবহার করে তখন হচ্ছে সিপিইউ বাস বলে। আইও বাস হচ্ছে যখন একটু ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে ডেটা পরের পর লিখে তখন সেটাকে বলা হয় আইও বাস। তো সিপিইউ এবং আইও বাস সাইকেল বলতে বোঝানো হয় কি, হয় সিপিইউ ব্যবহার করতেছে নলে কোনো আইও ডিভাইস ব্যবহার করতেছে। যখন সিপিইউ ব্যবহার করে তখন সেটাকে বলা হয় সিপিইউ বাস্ট, আর যখন আইও ডিভাইস ব্যবহার করে কোনটা তখন সেটাকে বলা হয় আইও বাস্ট। তো এই আমরা শিডিউলিংটা মূলত সিপিইউ এবং আইও বাস্টের একটা সাইকেল আর কি, একটার পর একটা, হয় সিপিইউ ব্যবহার করতেছে নাহলে আইও ডিভাইস ব্যবহার করতেছে, এই জিনিসটাই বলা হচ্ছে। সিপিইউ শিডিউলিং এর বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া গুলো বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আকারে আসতে পারে, রেসপন্স টাইম কি বা ওয়েটিং টাইম কি, বা সংক্ষিপ্ত বা রচনামূলক কোশ্চেন আকারে, এই সবগুলো একসাথে আসতে পারে আর কি। ঠিক আছে, তো আমরা সবগুলাই দেখি। তো রেসপন্স টাইম কি, রেসপন্স টাইম কোনো জব সাবমিশন করা থেকে শুরু করে সিপিইউর প্রথম এক্সিকিউশন শুরু করার মধ্যবর্তী সময়কে রেসপন্স টাইম বলে। অর্থাৎ আমি একটা প্রসেস এক্সিকিউশনের জন্য দিলাম, তো এক্সিকিউশনের দেওয়ার পরে সেই প্রথম যখন এক্সিকিউট হওয়া শুরু হয়, মানে এক্সিকিউট হওয়া শুরু হওয়ার প্রথম টাইম, সেই মাঝখানের টাইমটাকেই বলা হচ্ছে রেসপন্স টাইম। ওয়েটিং টাইম কি, একটা কোনো জবকে রেডি করতে যে পরিমাণ সময় অপেক্ষা করা লাগে, অর্থাৎ
সে রেডি কিউ থেকে রানিং স্টেটে যে যাবে, সে রেডি কিউ থেকে রানিং স্টেটে যাওয়ার জন্য মাঝখানের যে সময়, সে সময়টাকে বলা হয় কি, এখান থেকে এই পর্যন্ত চাইতে যে মাঝখানে সময় অপেক্ষা করা লাগে, মাঝখানে সময়টুকুকে বলা হচ্ছে তার ওয়েটিং টাইম আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে একটা কাজ শুরু হওয়া থেকে, জব সাবমিশন থেকে শুরু করে কাজ শেষ হওয়া পর্যন্ত সময়কে টার্ন অ্যারাউন্ড টাইম বলে। থ্রুপুট হচ্ছে কি, যে একক সময়ের মানে কাজ করার ক্ষমতাই হচ্ছে তার থ্রুপুট, অর্থাৎ আমাদের বলতে পারি স্পিড, সিপিইউ স্পিডকে আমরা থ্রুপুট বলতে পারি। ঠিক আছে, সিপিইউ ইউটিলাইজেশন, যে সিপিইউ যত বেশি সময় বিজি রাখা যায় সেটা হচ্ছে সিপিইউ এর জন্য ভালো, এটাকে সিপিইউ ইউটিলাইজেশন বলে। ফেয়ারনেস, ফেয়ারনেস বলতে কি বোঝাচ্ছে, অনেকগুলো প্রসেস থাকে, তো প্রত্যেকটা প্রসেস যাতে তার প্রাপ্যতম সেটা সিপিইউ ব্যবহার করতে পারে, অর্থাৎ সবাই যাতে সমানভাবে সুযোগ পায় আর কি, এই জিনিসটাকে ফেয়ারনেস বলা হয় আর কি, অর্থাৎ যার যেমন দরকার তাকে তেমন দেওয়া। এনফোর্স প্রায়োরিটি, অর্থাৎ কি জোর করে একজনের প্রায়োরিটি বাড়াই দেওয়া আর কি, উচ্চতর প্রায়োরিটি সম্পন্ন প্রসেসকে সবার আগে সুযোগ দেওয়া আর কি। ওই যে তোমার ধরো প্রধানমন্ত্রী যাইতে লাগলে আমাদের গাড়িগুলোকে জ্যাম করে দিয়ে প্রধানমন্ত্রীকে ভিআইপি লাইন দেওয়া হয় আর কি, তো তাকে আলাদা একটা প্রায়োরিটি দেওয়া হলো আর কি। এই জিনিসটাকে বলা হচ্ছে ইনফোর্স প্রায়োরিটি। আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে এরকম প্রসেস আছে যেগুলো হচ্ছে কি, যে আমাদের সিস্টেম প্রসেস থাকে, এমন প্রসেস যেটাকে আমাদের দ্রুত প্রসেস করার প্রয়োজন পড়ে যায় আর কি, তো সেগুলোকে বলা হচ্ছে এনফোর্স প্রায়োরিটি। ব্যালেন্সিং রিসোর্স, সিস্টেমের সকল রিসোর্স গুলো যত সম্ভব বিজি রাখাটা, এটা হচ্ছে ব্যালেন্সিং রিসোর্স। এরপর হচ্ছে বিভিন্ন প্রকার শিডিউল অ্যালগরিদমের নাম লিখে, তো আমাদের শিডিউলিং অ্যালগরিদম আছে বেশ কিছু, তো সেই জিনিসগুলো হচ্ছে যে আমরা যদি দেখি যে মোস্ট কমন শিডিউলিং অ্যালগরিদম সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, সবচেয়ে সহজ অ্যালগরিদম। এরপরে শর্টেস্ট জব ফার্স্ট, এটা হচ্ছে যে সবচেয়ে ছোট জব যেটা সেটাকে সবার আগে এক্সিকিউট করবে। এরপর হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং, সবার সাথে একটা করে প্রায়োরিটি সেট করে দেওয়া থাকে, যার প্রায়োরিটি নাম্বার, এগুলো হচ্ছে একটা নাম্বার, যার নাম্বার কম তাকে আগে এক্সিকিউট করতে হবে আর কি। তারপর হচ্ছে রাউন্ড রবিন, সবার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, এটা আমরা রচনামূলক প্রশ্নেও দেখবো। এরপর হচ্ছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং, যে আমাদের মাল্টি প্রসেসিং সিস্টেমে এটা ব্যবহার করে, মাল্টিপল সিপিইউ একসাথে কাজ করে আর কি। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন, যে সিপিইউ শিডিউলার এবং ডিসপ্যাচারের কাজ লেখো আর কি। সিপিইউ শিডিউলারের আমরা কাজটা আমরা জানি, যে যখন একের অধিক প্রসেস রানেবল হয় তখন অপারেটিং সিস্টেম নিজেই সিদ্ধান্ত নেয় কোন প্রসেসটি আগে রান করবে। অপারেটিং সিস্টেমের যে অংশ এই সিদ্ধান্ত নেয় তাকেই বলা হয় শিডিউলার। ঠিক আছে, শিডিউলারের প্রধান কাজ হলো প্রসেস সমূহ নির্বাচন করা, প্রসেসের ক্রম তৈরি করা এবং কোন প্রসেসটি প্রথমে নির্বাহ হবে তার নির্ধারণ করা। আর ডিসপ্যাচারের কাজ কি, যে শিডিউলার কি করতেছে, কে প্রথমে এক্সিকিউট হবে সেই জিনিসটা নির্বাচন করতেছে কে, সিপিইউ শিডিউলার। এখন শিডিউলার এটা নির্বাচন করার পরে ডিসপ্যাচারের কাজ হচ্ছে কি, যখন শর্ট টার্ম শিডিউলার রেডি কিউ থেকে নির্বাচন করে ডিসপ্যাচার শিডিউলার, মানে ডিসপ্যাচার সিপিইউ তে নির্বাচিত প্রসেস বরাদ্দ করার কাজটি সম্পাদন করে। অর্থাৎ ডিসপ্যাচারের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা আর কি। ঠিক আছে, অর্থাৎ যাকে মানে মনে হলো যে অনেকগুলো প্রসেসের মধ্যে যেটা প্রথমে এক্সিকিউট হবে সেটা নির্বাচন করবে হচ্ছে সিপিইউ শিডিউলার, আর নির্বাচনকৃত সেই প্রসেসটিকে সিপিইউ এর কাছে পৌঁছাই দেওয়ার কাজটা করে হচ্ছে ডিসপ্যাচার, অর্থাৎ সে হচ্ছে ট্রান্সপোর্টার, সে ট্রান্সপোর্ট করে আর কি। কিভাবে, এই যে রেডি স্টেট, রেডি স্টেট থেকে শর্ট টার্ম শিডিউলার সিলেক্ট করে যে রেডি স্টেট থেকে কে রানিং স্টেটে যাবে, আর এই রানিং স্টেটে নিয়ে যায় হচ্ছে ডিসপ্যাচার, ডিসপ্যাচার করে কি রানিং স্টেটে নিয়ে যায়। এই হচ্ছে আমাদের শিডিউলার এবং ডিসপ্যাচারের কাজ। ঠিক আছে, রেস কন্ডিশন কি, রেস কন্ডিশন আমরা পূর্বের চ্যাপ্টারে দেখছি, যে এই যে চ্যাপ্টার 4 এ দেখছি, এটা এখন দেখালাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে রাউন্ড রবিন, এখানে কি একটা কোশ্চেন দেওয়া আছে? আচ্ছা, সবগুলো শিডিউলিং অ্যালগরিদমের বর্ণনা দেওয়া আছে, আমরা এই জিনিসটা আগে দেখি। বিভিন্ন প্রকার শিডিউলিং অ্যালগরিদম গুলো বর্ণনা করা আর কি। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত কোশ্চেন আকারে যে কোনো একটা চলে আসতে পারে, তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা একটু দেখো, যে সিপিইউ শিডিউলিং এর জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহৃত, যেমন এফসিএফএস। এফসিএফএস এর বৈশিষ্ট্য কি আমরা যদি দেখি, যে প্রক্রিয়ায় যে আগে আসবে সে আগে সিপিইউ পাবে, অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তুমি আগে আসছো, তুমি আগে এক্সিকিউট হবা, তুমি পরে আসছো, তুমি পরে এক্সিকিউট হবা। তুমি কি সিএম এর ছেলে নাকি তুমি প্রধানমন্ত্রীর ছেলে নাকি তুমি এমপির ছেলে সেটা দেখার বিষয় নেই, বিষয়টা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, তো সহজ, কিন্তু বড় প্রক্রিয়াগুলো ছোটগুলোর অপেক্ষায় রাখতে পারে আর কি। ঠিক আছে, তো এইখানে আমাদের নন প্রিমটেবল, নন প্রিমটেবল মানে হচ্ছে কি, যে প্রিমটেবল আর নন প্রিমটেবল দুইটা টার্ম। প্রিমটেবল মানে হচ্ছে যে আমার যখন প্রায়োরিটি অনুসারে যখন হায়ার প্রায়োরিটির কেউ আসবে তখন আমার কাজ থামাই দিয়ে তারা বসতে দিব। যেমন ধরো তোমার ক্লাসে তোমার স্যার আসছে, তুমি তুমি বসে আছো, তোমার বাসায় তোমার স্যার আসছে, তুমি স্যারের বসতে দিয়ে তুমি দাঁড়াই যাবা আর কি। তো এটা হচ্ছে কি, যে স্যারের প্রায়োরিটি বেশি, তুমি তারে বসতে দিলা আর কি। আর নন প্রিমটেবল, যে ধরো তোমার একটা কাজ যখন একবার শুরু করবে তার কাজ শেষ না হওয়ার আগ পর্যন্ত
সে যেই আসুক তার দিকে তাকাবে না, সে কাজ শেষ করবে। তারপরে হচ্ছে তুমি ধরো একটা অন্যরকম এক্সাম্পল কিছু, তুমি ধরো টয়লেটে গেছো, এখন সে যেই হোক, তোমার বাবা হোক, তোমার স্যার হোক, তোমার কাজ শেষ হওয়ার আগে কিন্তু তুমি বের হইতে পারবে না। তো এটা হচ্ছে কি নন প্রিমটেবল, যাকে কাজ শেষ হইতে হবে তারপরে সে বের হবে। তো এটা হচ্ছে নন প্রিমটেবল। তো এই এফসিএফএস হচ্ছে একটা নন প্রিমটেবল অ্যালগরিদম। এসজেএফ শর্টেজ জব ফাস্ট। তো এখানে বলতেছে কি, যে প্রক্রিয়ায় সিপিইউ ব্রাশ টাইম কম, ব্রাশ টাইম বলতে কি, যে সিপিইউ এক্সিকিউশনের সময় কতটুকু লাগবে সেই জিনিসটা বোঝায়। অর্থাৎ একটা প্রসেস এক্সিকিউশন হতে সবচেয়ে কম সময় লাগবে, সেটাকে আগে এক্সিকিউট করো। তাহলে কি হবে, ছোট জবগুলো যদি আগে এক্সিকিউট করি তাহলে আমার টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম কমে যায়, টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম কমে যায়। এখানে দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়, একটা হচ্ছে প্রিমটিভ, নন প্রিমটিভ আর প্রিমটিভ। অর্থাৎ আমাদের এমন সিস্টেমও করা হয় যেখানে হচ্ছে সবগুলো জবে এক্সিকিউট হবে, আবার এমন সিস্টেমও করা হয় যেখানে শুধুমাত্র মানে যেখানে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত নতুন জব আসতে পারবে না। তো আবার এখানে করা হয় কি, যে এখানে প্রায়োরিটি সেট করে দেওয়া হয়, যেখানে হচ্ছে যে হায়ার প্রায়োরিটির জব আসলে লোয়ার প্রায়োরিটির জবকে পজ করে রেখে হায়ার প্রায়োরিটির জবকে আগে এক্সিকিউট করা হবে। তারপরে হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং, এখানে কাজ হচ্ছে প্রায়োরিটি সেট করা, প্রতিটি প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট প্রায়োরিটি দেওয়া হয়। উচ্চ প্রায়োরিটির জবগুলোকে সিপিইউ আগে এক্সিকিউট করে, প্রিএমটিভ এবং নন প্রিমটিভ, এখানেও প্রিএমটিভ এবং নন প্রিমটিভ দুইভাবে এক্সিকিউট হয়। প্রিমটিভ নন প্রিমটিভ আশা করি বুঝতে পারছো, স্টারভেশন সমস্যা দূর হতে পারে, তবে এজিং এর মাধ্যমে সমাধান করা যায়। স্টারভেশন এবং এজিং এই জিনিসটা এখানে দেওয়া নেই, তো তোমরা একটু নিজের মতো করে চাইলে দেখে নিতে পারো দুটো টার্ম, স্টারভেশন এবং এজিং, ঠিক আছে। রাউন্ড রবিন, প্রতিটি প্রক্রিয়া একটি নির্দিষ্ট টাইম কোয়ান্টাম দেওয়া হয়, ঠিক আছে। টাইম কোয়ান্টাম বলতে কি, রাউন্ড রবিনে মানে তোমার ধরো 10টা জব আছে, বলা হলো যে সবাই 2 মিনিট 2 সেকেন্ড করে সময় পাবা, আবার সবাই 2 সেকেন্ড করে পাওয়ার পরে আবার শুরু থেকে আবার সবাই 2 সেকেন্ড করে সময় পাবা, এভাবে যতক্ষণ লাগে সবার কাজ শেষ হইতে। সবচেয়ে পপুলার এবং এই কাজটাই করা হয় মূলত আমাদের অপারেটিং সিস্টেমগুলোতে। সময় ফুরালে প্রক্রিয়াটি পরবর্তী স্থানে চলে যায়। প্রিমটিভ টাইপ টাইম রেসপন্স টাইম ভালো, তবে টাইম কোয়ান্টাম সঠিকভাবে বাছাই করতে হবে। তো এই জিনিসটা আমরা দেখবো ডিটেলস রচনামূলক কোশ্চেন আকারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে। তো আর এখানে দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে, আমরা এই জিনিসটা একটু দেখে নিই, মাল্টি লেভেল কিউ শিডিউলিং তো আর মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং, এই জিনিসটা একটু দেখে নিই। আমরা রচনামূলক কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে কি, রাউন্ড রবিন অ্যালগরিদম চিত্র সহ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অবশ্যই ভালো করে দেখতে হবে। দেখি, রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদমটা ডিজাইন করা হয় মূলত টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের জন্য। আমাদের সবগুলো অপারেটিং সিস্টেমে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। তো এই অ্যালগরিদম অনুসারে আমরা যেগুলো ব্যবহার করি, উইন্ডোজ লিনাক্স এগুলো আর কি, হ্যাঁ। তো অ্যালগরিদম অনুসারে ক্ষুদ্র সময়কে বরাদ্দ করা হয় একটা টাইম করা প্রসেসের জন্য, এবং এই সময়কে টাইম কোয়ান্টাম বলা হয়, ঠিক আছে। রাউন্ড রবিনের জবগুলোকে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুসারে শিডিউল করা হয়। অর্থাৎ সবাইকে ধরো টাইম কোয়ান্টাম অনুসারে সময় দেওয়া হবে। তো দেখো এখানে একটা প্রসেস দেওয়া আছে, তিনটা প্রসেস। প্রসেস 1 যার সময় লাগবে হচ্ছে বাস টাইম হচ্ছে এখানে সেকেন্ড ধরি, হ্যাঁ 4 সেকেন্ড, তার এক্সিকিউশন সময় হচ্ছে 4 সেকেন্ড, পি2 হচ্ছে 3 সেকেন্ড এবং পি3 হচ্ছে 5 সেকেন্ড। এটা হচ্ছে তাদের এক্সিকিউশন সময়। এখন আমাদের করতে হবে কি, যে এদেরকে এক্সিকিউট করতে হবে রাউন্ড রবিনের মাধ্যমে। তো আমাদের প্রসেস 1 প্রথমে এক্সিকিউট হয় এবং প্রতিটি প্রসেস 2 সেকেন্ডের জন্য কার্যকর হয়, অর্থাৎ আমাদের টাইম কোয়ান্টাম হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। 2 সেকেন্ড করে একটা প্রসেস এক্সিকিউট হবে, ঠিক আছে। তাই পি2 এবং পি3 প্রসেসগুলো ওয়েটিং কিউতে থাকবে। তো আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে টাইম স্লাইস। দেখো আমাদের টাইম স্লাইস হবে কেমন, আমাদের টাইম স্লাইস হবে হচ্ছে প্রথমে পি1 যখন 0 থেকে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড যখন এক্সিকিউট হচ্ছে, তখন পি2 এবং পি3 ওয়েটিং কিউতে অপেক্ষা করতেছে। প্রথম 2 সেকেন্ড পি1 এক্সিকিউট করলো এবং 2 সেকেন্ডের সময় পি2 আবার এক্সিকিউশন শুরু করলো এবং পি1 কি হয় শেষে যুক্ত হলো। দেখো সিরিয়ালে পি3 আছে, এরপরে পি1 তার পিছনে পি3 কে, তার পিছনে পি1 কে তার পিছনে দিয়ে দেওয়া হলো। এখন পি2 করবে কি, 2 থেকে 4তম সেকেন্ড পর্যন্ত সে এক্সিকিউশন করবে, করার পরে 4তম সেকেন্ড এসে পি3 আবার 2 সেকেন্ড এক্সিকিউশন পাবে। তাহলে পি3 আবার 2 সেকেন্ড এক্সিকিউশন 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, আর পি2 কে শেষে দিয়ে দেওয়া হলো। এরপরে আবার সিরিয়ালে কি আছে, পি1 এক্সিকিউট হবে, এবার এবার পি1 আবার 2 সেকেন্ড এক্সিকিউট হলো, 6 থেকে 8 সেকেন্ড। এখন আমার এখানে দেখো, এটা কিন্তু 4 সেকেন্ডের কাজ ছিল, 2 সেকেন্ড 2 সেকেন্ড করে 4 সেকেন্ডের কাজ শেষ। এরপরে পি2 প্রথমে 2 সেকেন্ড এক্সিকিউশন করে ফেলছে, টোটাল কাজ হচ্ছে 3 সেকেন্ডের। তাহলে প্রথমেই যেহেতু 2 সেকেন্ড এক্সিকিউট করে ফেলছে, তাহলে এখন আর 1 সেকেন্ড কাজ বাকি আছে। তাহলে এখানে করবে কি সে, এখানে হচ্ছে কোথায় ছিলাম আমরা, 8 সেকেন্ড। তো 8 সেকেন্ড আসার পরে পি1 বাস টাইম শেষ হয়, সুতরাং পি1 কে কিউ থেকে রিমুভ করে দেব এবং পি2 এক্সিকিউট শুরু করবে। দেখো
P2 এর 1 সেকেন্ড আসলে 8 থেকে 1 সেকেন্ড, যে আমরা নরমালি 2 সেকেন্ড টাইম কিউ, কিন্তু তার কাজই আছে 1 সেকেন্ড, কেন আমরা 1 সেকেন্ড শুধু শুধু অপেক্ষা করব? সেজন্য তাকে শুধু 1 সেকেন্ড কাজ করে তাকে কিউ থেকে 9 সেকেন্ডে কি হলো P2 কমপ্লিশন এক্সিকিউশন, অর্থাৎ কমপ্লিটস এক্সিকিউশন, তার এক্সিকিউশন শেষ এবং P3 এক্সিকিউট চালিয়ে যাবে P3 এর বাস টাইম শেষ না হওয়া পর্যন্ত। এখন P3 দেখো, P3 2 সেকেন্ড কাজ শেষ করছে, 9 থেকে 11 পর্যন্ত আবার 2 সেকেন্ড গেল, তার যেহেতু ছিল 5 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড হলো, আর 1 সেকেন্ড আছে, 11 থেকে 1 সেকেন্ড 12 সেকেন্ড সে কাজ করলো। দেখো P3 একা ছিল, তারপরেও সে কি করলো, সে 2 সেকেন্ডের টাইম কোয়ান্টাম প্রথমে ব্যবহার করলো, এরপরে আবার কিউ থেকেও ছিল না, সে আবার পুনরায় সে নিজে আবার 1 সেকেন্ডের জন্য ব্যবহার করলো। তো এখান থেকে আমরা করলাম কি, দেখা যাচ্ছে টোটাল ওয়েটিং টাইম, আমরা এটা যদি দেখি P1, P1 প্রথমে কিন্তু কাজ শুরু করছে, প্রথমে সে কোনো অপেক্ষা করে নাই, তারপর প্রথমে হচ্ছে তার 0, এরপরে হচ্ছে আবার পরবর্তীতে এই যে 6 সেকেন্ড থেকে আবার তার কাজ শুরু করছে, 2তম সেকেন্ড থেকে 6তম সেকেন্ড পর্যন্ত, এই যে মাঝখানের যে 4 সেকেন্ড, এই সময়টা সে অপেক্ষা করছে। তাহলে P1 এর টোটাল ওয়েটিং টাইম হচ্ছে 4 সেকেন্ড। P2 এর কথা যদি বলি, P2 প্রথমে 2তম সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করছে, প্রথম এক্সিকিউশন শুরু করছে 2তম সেকেন্ড থেকে, তাহলে প্রথম 2 সেকেন্ড তার হচ্ছে ওয়েটিং টাইম। এরপরে আবার এই যে এখান থেকে আবার P2 কাজ শুরু করছে, এই যে জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে P2 কাজ শুরু করছে আর কি, ঠিক আছে? তো এই জায়গা থেকে কাজ শুরু করছে, তাহলে এই যে মাঝখানের যে জায়গাটা, এই অংশটুকু তার হচ্ছে অপেক্ষা করছে 4 থেকে 8 সেকেন্ড, তাহলে প্রথমে 2 সেকেন্ড, পরে 4 সেকেন্ড, টোটাল 6 সেকেন্ড সময় সে অপেক্ষা করছে। আবার যদি আমরা একটু এগুলো যদি মুছে দিই, আবার যদি P3 এর কথা বলি, P3 প্রথমে দেখো এই 4 সেকেন্ড সময় কিন্তু সে অপেক্ষা করছে, প্রথমে 4 সেকেন্ড সময় অপেক্ষা করছে, এরপরে আবার P3 এই পর্যন্ত 4 থেকে 6 সেকেন্ড P3 এক্সিকিউট করছে, আবার অপেক্ষা করছে হচ্ছে 6 থেকে 9 পর্যন্ত, তাহলে 3 সেকেন্ড সময় আবার সে অপেক্ষা করছে, টোটাল ওয়েটিং টাইম হচ্ছে তার 7 সেকেন্ড আর কি। তাহলে এভারেজ ওয়েটিং টাইম যদি বলি, P1 এর ওয়েটিং টাইম, P2 এর ওয়েটিং টাইম এবং P3 এর ওয়েটিং টাইম, তিনটে ওয়েটিং টাইমকে যোগ করে 3 দিয়ে ভাগ দিলে আমরা পাই তার এভারেজ ওয়েটিং টাইম। এই ছিল হচ্ছে তার এভারেজ ওয়েটিং টাইম। তো এই ছিল হচ্ছে চ্যাপ্টার 5 পর্যন্ত তোমাদের তোমাদের হচ্ছে যে অপারেটিং সিস্টেমের সিলেবাস। চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত তোমাদের আরো 5টা চ্যাপ্টার আছে, এটা আমি তোমাদের রেকর্ড করে আগামীকালকে সন্ধ্যার দিকে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল সিএসসি গার্ডিয়ান ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, এবং তোমাদের পেজে লিংক দিয়ে দিব পোস্ট করে, ঠিক আছে? তো যারা কোর্সের বাইরে আছে তারা দেখবে, আর তোমাদের যারা কোর্সের স্টুডেন্ট তাদের তো অবশ্যই টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে তোমাদের দিয়ে দিব। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আজকে এই পর্যন্তই, আমরা ক্লাসটার দীর্ঘ করব না, তোমাদের এই পর্যন্ত আজকের ক্লাস। কায়েসউদ্দিন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে থাকো আজকে পর্যন্তই, আর কালকে তোমাদের বাকি যে অংশটুকু আছে সেটুকুর আমি রেকর্ডেড ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দেবো।